তো প্রিভিয়াস ক্লাসে আমরা ধরেন ওয়েবসাইটের বিষয়ে জানছিলাম। ওয়েবসাইট কি জিনিস এই বিষয়ে মানে ওয়েবসাইটের কিছু বেস্ট প্র্যাকটিস, গুড প্র্যাকটিস এগুলো আমরা আলোচনা করছিলাম। তো আজকে আমরা টেকনিক্যাল টেকনিক্যাল বিষয়গুলোতে যাব। ধরেন আমাদের ওয়েবসাইট তো বেসিকগুলো তো আমরা দেখছি। এখন আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করতে, অর্থাৎ আমাদের সামনে ওয়েবসাইট ক্রিয়েট করতে হোক, তারপর ওয়েবসাইটে ম্যানেজ করতে যেই টেকনিক্যাল বিষয়গুলো প্রয়োজন হবে, যেমন এইচটিএমএল সিএসএস, এই জিনিসটা আমাদের শুরু করতে হবে। আমরা 2 দিন অলরেডি চলে গেছে, আমরা শুধু বেসিকগুলো দেখছি। এখন আজকে আমি এইচটিএমএল থেকে শুরু করব। আর নেক্সটে যদি ভাইয়া আসে তাহলে ভাইয়া ওয়ার্ডপ্রেসের উপর ধরেন যে একটা নেবে। তাহলে এখন আমি এইচটিএমএল শুরু করব। তো এইচটিএমএল এর জন্য ধরেন আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমাদের আমরা W3 স্কুল থেকে করতে পারি। আপনারা W3 স্কুল একটা হচ্ছে ওয়েবসাইট, w3schools.com, জিনিসটা সার্চ দিয়ে দেখে নেবেন একটু। তো তো এটা ধরেন একটা লার্নিং প্ল্যাটফর্ম আর কি। তো এখানে শুধু এইচটিএমএল না, এইচটিএমএল সিএসএস সহ সকল ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোক, মানে কোডিং এর উপরে যে সব থাকে সবগুলো এখানে আপনি পাবেন। তো এখন আমরা এইচটিএমএল করব। তাহলে এইচটিএমএল হচ্ছে কি? এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে একটু আলোচনা করছিলাম, অনেকে হয়তো ছিলেন না। তো এইচটিএমএল সম্পর্কে আমি একটু ধারণা দিই। Hypertext markup language is a standard markup language for document designed to be displayed in a web browser. তো আমরা যে ওয়েব ব্রাউজারটাতে এই যে পেজগুলো দেখতেছি, যে কোনো ওয়েবসাইট, যে কোনো পেজ, এগুলা যে দেখতেছি, তো এগুলা কিন্তু ধরেন লিখার ক্ষেত্রে হোক, আবার ব্রাউজারকে বুঝাইতে, এই যে আমরা ক্রোমে ব্রাউজ করতেছি না ওয়েবসাইটটা, তো আমরা যখন ক্রোমে ওয়েবসাইটটা ব্রাউজ করতেছি, ক্রোমকে কিন্তু এই যে এই ওয়েবসাইটটা কিন্তু ক্রোম, মানে ওয়েব পেজটা ক্রোমকে কিন্তু বুঝাইতে হয়েছে যে এখানে কি আছে। ধরেন আমি আচ্ছা, এই যে একটা হোম পেজ, এই যে হোম পেজের এইখানে ধরেন যে এই টেক্সটটা আছে, এই টেক্সটটা কিন্তু ব্রাউজারকে বোঝাইতে হয়েছে যে এখানে একটা ধরেন হেডিং টেক্সট আছে, এখানে একটা প্যারাগ্রাফ আছে, আর এখানে একটা ইমেজ আছে। তো ব্রাউজার কিন্তু আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুঝে না, ব্রাউজারকে ব্রাউজারের ভাষা বোঝাইতে হয়। তো এই যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ ধরেন একটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা ব্রাউজার বোঝে। তো ব্রাউজারকে আমরা এইচটিএমএল দ্বারা বোঝাবো সহজ ভাষায়। তাহলে ব্রাউজার যেই ভাষাটা বোঝে ওয়েব পেজের জন্য, সেটাই ধরেন আপনার এইচটিএমএল। এইচটিএমএল ফুল ফর্ম তাহলে কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ইট ডিফাইন্স দ্য কন্টেন্ট অ্যান্ড স্ট্রাকচার অফ ওয়েব কন্টেন্ট। তাহলে কি বলছে? এটা হচ্ছে যে আমাদের ওয়েবের যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টটাকে ডিফাইন করে। যেমন এই যে আমি যেটা কিছুক্ষণ আগে যেটা বললাম, যে এখানে একটা ইমেজ আছে, এখানে একটা প্যারাগ্রাফ আছে, এখানে একটা টাইটেল আছে, এই জিনিসগুলা এই এইচটিএমএল দ্বারা ডিফাইন করা হয়। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তাহলে এইচটিএমএল হচ্ছে আমাদের হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে এইচটিএমএল এর কিছু ট্যাগ আছে, মানে আমরা যে ওয়েব পেজকে বোঝাবো যে এখানে একটা ধরেন এটা একটা হেডিং, ঠিক আছে, এটা একটা হেডিং, আবার এটা ধরেন একটা প্যারাগ্রাফ টাইপের, তারপর ধরেন যে এখানে একটা বাটন আছে। তো এই জিনিসগুলো আলাদা আলাদা তো না, তো এই আলাদা আলাদা জিনিসগুলো বোঝানোর জন্য এইচটিএমএল এর কিছু আলাদা আলাদা ট্যাগ আছে। ট্যাগ কি এটা আমরা একটু সামনে দেখতেছি। ধরেন আলাদা আলাদা কিছু টাইপ আছে যেগুলো দিয়ে আমরা এই ওয়েবসাইটটাকে বুঝাবো, ওয়েব পেজ বা ব্রাউজারটাকে বোঝাবো যে এই জিনিসটা আলাদা, এই জিনিসটা হচ্ছে আপনার ধরেন একটা হেডিং, এই জিনিসটা একটা প্যারাগ্রাফ, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে বলে ট্যাগ। তাহলে আমরা একটু আগাই। তাহলে হোয়াট ইজ এইচটিএমএল? এখানে কি আছে? এইচটিএমএল স্ট্যান্ডস ফর হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে এইচটিএমএল ফুল ফর্ম। তারপর আর কি আছে এখানে? আচ্ছা, এখানে তেমন কিছু নাই। আচ্ছা, এইচটিএমএল এর একটা বেসিক স্ট্রাকচার আছে, যেটা হচ্ছে আমাদের ডক টাইপ এইচটিএমএল। এই যে এই একটা ধরেন এলিমেন্ট বা ট্যাগ, এটা কি করে? এটা ডিক্লেয়ার করে যে এই যে ডকুমেন্টটা, এই ডকুমেন্টটা হচ্ছে এইচটিএমএল। মানে আমরা তো ধরেন আমরা যদি একটা টেক্সট ফাইলে লিখি, তো ওটা তো একটা টেক্সট ফাইল থাকে না? তারপর ইমেজ যখন আমরা ইউজ করি, ওটা তো একটা ইমেজ ফাইল। তো এরকম সেম ভাবে এইচটিএমএল এর জন্য একটা ফাইল আছে, সেটা হচ্ছে আমাদের এইচটিএমএল একটা ফাইল। এটার এক্সটেনশন থাকবে ডট এইচটিএমএল।
সো ওই ডট এইচটিএমএল ফাইলটাকে বোঝানোর জন্য যে আসলে এটা এইচটিএমএল ফাইল, সেই জন্য এই ডক টাইপ এইচটিএমএলটা ইউজ করা হয়, যেটার মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ এইচটিএমএল, ঠিক আছে। তারপর এইচটিএমএল ট্যাগ আছে, তারপর হেড আছে, টাইটেল আছে, এগুলো আমরা সামনে দেখতেছি। তারপর হোয়াট ইজ অ্যান এইচটিএমএল এলিমেন্ট। তো এইচটিএমএল এলিমেন্ট বোঝার আগে আমাদের ট্যাগটা বুঝতে হবে। অ্যান এইচটিএমএল এলিমেন্ট ইজ ডিফাইন্ড বাই স্টার্ট ট্যাগ, সাম কন্টেন্ট অ্যান্ড ইন ট্যাগ। তাহলে কি বলছে, এইচটিএমএল এলিমেন্টটা আপনার স্টার্টিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ আর তার মাঝে কিছু কন্টেন্ট দিয়ে যেটা হয় সেটা হচ্ছে একটা এলিমেন্ট। যেমন এখানে একটা আছে যে আমাদের ট্যাগ নেমটা, স্টার্টিং ট্যাগ নেম এটা ধরেন, আবার এন্ডিং ট্যাগ নেম এটা, আর মাঝখানে আছে আমাদের কন্টেন্টটা, ঠিক আছে। তো আমরা ট্যাগ কিভাবে লিখবো, ধরেন আমাদের হেডিং লেখার জন্য একটা ট্যাগ হচ্ছে H1, ঠিক আছে, এটা হচ্ছে হেডিং 1। আমাদের ওয়েব সাইটে বা ওয়েব পেজে 6 ধরনের হেডিং থাকে, ঠিক আছে। 6 ধরনের হেডিং হচ্ছে, একটা হচ্ছে ধরেন H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। H1 এর সাইজ সবচেয়ে বেশি থাকে, বড় থাকে, তারপর এভাবে মানে ধারা অনুযায়ী H6 আর কি, H6 তাহলে সবচেয়ে ছোট। তাহলে ধরেন আমাদের হেডিং লেখার জন্য আমরা যেই ট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে H1। তাহলে ট্যাগ লেখার নিয়মটা আমি একটু এখানে দেখাই। ধরেন এটা আমার নোটপ্যাড, তাহলে ট্যাগটা আমরা কিভাবে লিখবো, এই যে ধরেন এটা লেস দেন বা গ্রেটার দেন সাইন যেগুলো আছে এটা দিলাম, তারপর আমি H1 দিলাম, তারপর সাইন দেবো। এটা হচ্ছে আমার স্টার্টিং ট্যাগটা হলো। তাহলে স্টার্টিং ট্যাগে কি থাকলো, শুধু আমার ট্যাগের নামটা থাকলো, ঠিক আছে। আর ক্লোজিং ট্যাগটা থাকবে আমার সেম ভাবে, শুধু সামনে একটা স্ল্যাশ থাকবে, ঠিক আছে। স্ল্যাশ দিয়ে আমরা আবার ইয়েটা ক্লোজ করব। তাহলে এইটা, আর মাঝখানে থাকবে আমার কন্টেন্টটা। তাহলে এই পুরো জিনিসটা মিলে একটা হয়ে গেল এইচটিএমএল এলিমেন্ট, ঠিক আছে। এই সম্পূর্ণ জিনিসটা মিলে এটা একটা এইচটিএমএল এলিমেন্ট, আর এটা শুধু স্টার্টিং ট্যাগ, আর এটা হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ, আর মাঝখানে এটা হচ্ছে আমাদের কন্টেন্টটা, ঠিক আছে। তাহলে এই ট্যাগগুলো আমরা সামনে দেখবো ধীরে ধীরে। তাহলে আমরা এইচটিএমএলটা যে লিখবো, এইচটিএমএল কোডটা যে লিখবো, এই লেখার জন্য তো আমাদের একটা কোড এডিটর প্রয়োজন হবে, ঠিক আছে না। তো আমরা এই কোড এডিটরটার জন্য একটা এডিটর ইউজ করতে পারি, আমরা নোটপ্যাডেও করতে পারবো, কিন্তু এখানে এটা আর কি স্পেশালি এইচটিএমএল এর জন্য বিল্ড না আর কি, এটা শুধু টেক্সট ফাইলের জন্য বিল্ড। তো আমরা এইচটিএমএল এর জন্য যেটা বিল্ড সেটা আমরা ইয়ে করতে পারি। এটা হচ্ছে ধরেন একটা বেসিক যেই এডিটর, এটা হচ্ছে আপনার নোটপ্যাড প্লাস প্লাস। এটা হচ্ছে ধরেন এইচটিএমএল এর জন্য মানে ক্রিয়েট করা, সাথে এটা ধরেন বেসিকলি ইউজ করা যায় আর কি। তাহলে আজকে আমি এটা ধরেন ইনস্টলেশন প্রসেসটাও দেখাবো। তো আপনারা যারা ল্যাপটপ নিয়ে আসেন নাই, বাসায় এটা ইনস্টল করে নেবেন আর কি। তো ফার্স্ট অফ অল আমি করবো কি, নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে সার্চ করবো, নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড প্লাস প্লাস সার্চ করলাম। প্রথমেই আপনি দেখতে পারবেন যে নোটপ্যাডের যেই অফিসিয়াল ওয়েবসাইটটা নোটপ্যাড প্লাস প্লাস .org। সো এখানে আমি গেলাম ধরেন ডাউনলোডসে, এই যে ডাউনলোডসে আসছি। তারপর এখানে আপনি লেটেস্ট ভার্সনটা দেখতে পাবেন। ধরেন যে এই যে স্টেবল যে ভার্সনটা আছে, এই যে উপরে দুইটা আমি বাদ দিলাম, যে এটা সাপোর্ট তাইওয়ানস ইন্ডিপেন্ডেন্স, এটা বাদ দিলাম। আমি এই যে 8.6.7 এটা ডাউনলোড দিলাম, মানে লেটেস্ট যেটা আর কি। এখান থেকে আমি ডাউনলোড দিলাম। 4 MB-র একটা অ্যাপ্লিকেশন, খুব বেশি না। তারপর আমি আপনার এখান থেকে ডাউনলোড হয়ে গেলে ওটাকে জাস্ট ওপেন করে নেবেন। ওপেন করলাম, আমার পারমিশন চাবে, পারমিশন দিয়ে দিলাম। তারপর আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে, ডিফল্ট ভাবে ইংলিশটা দেওয়া থাকবে, আপনি ওকে করে নেবেন। তারপর নেক্সট, তারপর আই এগ্রি, এটাও নেক্সট। ডেস্কটপে একটা শর্টকাট ক্রিয়েট করে নিতে পারেন, এটা ঠিক করে দিলে ইনস্টল দিয়ে দিলাম। তাহলে বেসিক্যালি এখানে ইনস্টল করার জন্য তেমন কিছু নেই, জাস্ট আপনি ওকে করে জাস্ট নেক্সট নেক্সট ক্লিক করে যাবেন, তাছাড়া আর কিছু নেই। তারপর আমি ফিনিশ করলাম। আমি এটা টিক করা থাকলে এখানে কি বলছে, রান নোটপ্যাড প্লাস প্লাস, মানে এটা হচ্ছে যদি টিক করা থাকে দিয়ে যদি আমি ফিনিশ করে দিই, তাহলে এটার সাথে সাথে নোটপ্যাড প্লাস প্লাসটা আমার ওপেন হবে আর কি। তো এটা ধরেন আমি ওপেন করতেছি না, আমি এখান থেকে ওপেন করব, অথবা আপনারা ওপেন করতে পারেন, সমস্যা নেই। এই যে আমি যে রিসেন্টলি অ্যাড করলাম এটা এখানে আছে, অথবা আপনি যদি খুঁজে না পান তাহলে জাস্ট সার্চ করবেন এখানে। এই যে নোটপ্যাড একটা আসছে, আর সাথে নোটপ্যাড প্লাস প্লাসটা এখানে, আচ্ছা অ্যাপসে থাকার কথা আসছিল। এটা নোটপ্যাডটা আমার এটা লাগবে। এই যে হ্যাঁ, শর্টকাটে রাখছি, যদি আপনি মানে ইন কেস যদি আপনার এখানে খুঁজে না পান আর কি, সেই ক্ষেত্রে আমি এই জিনিসটা দেখানোর ট্রাই করলাম। ধরেন সার্চে তো আসার কথা, নোট জেএস আসছে আমার, নোটপ্যাড, আচ্ছা সার্চে আসতেছে না। সার্চে না আসলে আপনার যেহেতু রিসেন্টলি অ্যাড করছেন এখানে থাকবে, এখানে যদি না থাকে তাহলে একটু নিচে দেখে নেবেন আর কি। এই যে এন, আমার যেখানে এন এর এখানে আছে নোটপ্যাড প্লাস প্লাস, আর শর্টকাটটা আমি করছিলাম এখানে শর্টকাট, এই যে নোটপ্যাড
প্লাস প্লাস শর্টকাট। তাহলে আমি হুম তাহলে এখানে ওপেন করলাম। আচ্ছা, একটা আপডেট আসছে আর কি, আপডেটটা চাইলে নিতে পারেন, আমি আপাতত নিচ্ছি না। তাহলে আপনার উপরে যেই ভার্সনটা ছিল সেই ভার্সনটাই ইনস্টল করে নেবেন আর কি, সবার উপরে যেটা থাকবে। আচ্ছা, তাহলে এটা ধরেন একটা এডিটর, এখানে খুব মানে এই এডিটরটা কিন্তু কমপ্লেক্স না, আমার কাছে আরো কমপ্লেক্স একটা এডিটর আছে। এই জিনিসটা দেখেন, এটা হচ্ছে ভিজুয়াল এডিটর, এটা হচ্ছে বিগিনারদের জন্য না আর কি। এটা হচ্ছে একটা কমপ্লেক্স এডিটর, এখানে ধরেন আপনার মানে অনেক কিছু আছে আর কি, ঠিক আছে। এই জিনিসটা একটু কমপ্লেক্স, এটা বিগিনারদের জন্য না। না, এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও, অ্যান্ড্রয়েড স্টুডিও না এটা। তাহলে এটা বাদ দিলাম, এটা হচ্ছে একটু ইয়ে। তাহলে এটা হচ্ছে ধরেন একদম বিগিনার, আমরা আমরা সবাই নোটপ্যাড ইউজ করছি, নোটপ্যাডের মতো এটা, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম একটা কাজ হবে, সেটা হচ্ছে ধরেন একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করা। তো এইচটিএমএল ফাইল ক্রিয়েট করার জন্য কিন্তু আমাদের ফাইলটার এক্সটেনশন কিন্তু থাকা লাগবে। আমরা এক্সটেনশন বুঝি না, ধরেন যে আমি এই যে এখানে দেখেন কোয়ান্টিটি ডট টিএক্সটি, এই যে ডটের পরে যেই নামটা থাকে এটা হচ্ছে আপনার এক্সটেনশন, ঠিক আছে। যেমন পিডিএফ এর আছে ডট পিডিএফ, এরকম আমাদের এইচটিএমএল এর এক্সটেনশন থাকবে ডট এইচটিএমএল। তো আমি ধরেন এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিতে পারি, ধরেন নিউ নিউ টু দিয়ে দিচ্ছি, আর সেভ করার সময় আমি এটা রিনেম করবো। তাহলে আপাতত আমি, আচ্ছা আমি এটা ধরেন এটা ডেস্কটপে সেভ করব, সেভ অ্যাস আমার ডেস্কটপ, ধরেন ফার্স্ট এইচটিএমএল পেজ ডট, এই যে এই নামটা দেওয়ার সময় আপনারা অবশ্যই ডট এইচটিএমএল ইউজ করবেন, ডট এইচটিএমএল। তাহলে এটা হয়ে গেল আমাদের একটা। এটা যদি আমি এখন ক্লোজও করি, তাহলে আমার এখানে যেহেতু সেভ করছি পেজটা এখানে থাকার কথা। এই যে ফার্স্ট এইচটিএমএল পেজ, এই জিনিসটা তো এই জিনিসটা আমি এই যে দেখেন নামটা কিন্তু আমি ডট এইচটিএমএল এ রাখছি, কিন্তু নামের শেষে অবশ্যই এক্সটেনশনটা আপনার ডট এইচটিএমএল এ থাকা লাগবে। এখন আমি যদি এইটা ওপেন করি, তাহলে দেখবেন যে অবশ্যই আপনার ব্রাউজারে ওপেন হবে, হয় আপনার এডজে ওপেন হবে অথবা আপনার ক্রোমে, ডিফল্ট যেটা সেট করা থাকবে। তাহলে আমার এটা ওপেন হলো, এখন এটা কিন্তু একটা ব্ল্যাঙ্ক পেজ, ঠিক আছে। তাহলে আমাদের এইচটিএমএল পেজে একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা আমরা দেখে নিই। আপনারা যেটা বলতেছিলাম, এই যে এই ভার্সনটা ডাউনলোড করে নেবেন, সমস্যা নেই, 8.6.9। আচ্ছা, তাহলে আচ্ছা ব্ল্যাঙ্ক পেজটা ধরেন আপনি এখানে এডিটরটা ওপেন করলেন, নোটপ্যাড প্লাস প্লাসটা, ঠিক আছে। নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম, তারপর এই ফাইলটা আপনি ধরেন একটা ডিফল্ট ভাবে একটা তো ফাইল ক্রিয়েট হয়ে গেছে, এই যে নিউ নিউ ওয়ান ফাইল ক্রিয়েট হয়ে গেছে। যদিও ক্রিয়েট না হয়, তাহলে আপনি একটা এই যে ক্রিয়েট নিউ, এখানে ধরেন এই যে নিউ নিউ অপশন আছে, নিউটাতে ক্লিক করলেন, তারপর আপনার একটা নতুন ফাইল ক্রিয়েট হয়ে গেল। এখন এটাকে আপনি সেভ করবেন আর কি। হ্যাঁ, এই যে ফাইল, হ্যাঁ ডট এইচটিএমএল দিয়ে সেভ করতে হবে। এই যে ফাইলে গেলাম, ফাইলে যাই আমি নিউ থেকে এই যে নিউ, এখান নিউ থেকে আমি ক্রিয়েট করলাম। তাহলে হ্যাঁ ব্ল্যাঙ্ক পেজটাতে আসবে। তাহলে ধরেন এই যে নিউ ক্রিয়েট করলেন, তারপর এটাকে অবশ্যই সেভ করে রাখবেন আর কি। মানে বর্তমানে কিন্তু এটা এইচটিএমএল পেজ হিসেবে হয়নি, আমি যদি এটাকে ধরেন এটা জাস্ট একটা নর্মাল একটা পেজ হয়ে গেছে, ঠিক আছে। এখন এটাকে আমার এইচটিএমএল হিসেবে সেভ করতে লাগবে, সেক্ষেত্রে আমি এটা এই যে সেভ এস করলাম, সেভ এস করে ধরেন হ্যাঁ এটা নেমটা দিব, নেম দেওয়ার সময় অবশ্যই ডট এইচটিএমএলটা আমাদের রাখতে হবে, সেকেন্ড পেজ ডট এইচটিএমএল। আচ্ছা কি বলছে, আচ্ছা ইউ ডোন্ট হ্যাভ দ্য পারমিশন টু সেভ ইন দিস লোকেশন। আচ্ছা আমি কোথায় সিলেক্ট করছি, আচ্ছা এই আমি মানে কোথায় সেভ করতে যাচ্ছি এটাও দেখবেন আর কি। আমি এখানে সেভ করতে যাচ্ছি, এটাতে সেভ হবে না আর কি, মানে সেভ করবো না আর কি, যাবে সেটা পরের বিষয়, আমি সেভ ওখানে করবো না, আমি করতে যাচ্ছিলাম ডেস্কটপে। অথবা আপনি আপনার যেই ফোল্ডারে করতে চান সেই ফোল্ডারটাতে আগে যাবেন, তারপর আপনি এখানে নামটা দিয়ে সেভ দিয়ে দিবেন। হ্যাঁ, নিজে একটা ফোল্ডার তৈরি করে সেখানে ইনস্টল করে এই পেজটা ক্রিয়েট করে নেবেন। তাহলে হয়ে গেল। এখন আমার এখানে আসার কথাই যে এটা চলে আসছে সেকেন্ড পেজটা। তাহলে এখন যদি আমি এটা ওপেন করি, তাহলে কিন্তু এটা আমার ব্রাউজারে ওপেন হচ্ছে। এখন আমি এখানে যা লিখবো তা কিন্তু আমার এই ব্রাউজারে শো হবে। এখন যেহেতু কিছু লিখি নাই, ব্ল্যাঙ্ক আছে এটা, সেক্ষেত্রে এটা হোয়াইট ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের এইচটিএমএল পেজের একটা বেসিক স্ট্রাকচার আছে। তো সেই স্ট্রাকচারটা দেখার আগে আমাদের অবশ্যই একটা জিনিস দেখতে লাগবে, সেটা হচ্ছে ট্যাগ। আচ্ছা, এইচটিএমএল ট্যাগ নেম কিন্তু আমরা দেখলাম, ঠিক আছে। ট্যাগ নেম হচ্ছে কি আমাদের অবশ্যই ধরেন ট্যাগের যে নামটা আছে, ধরেন H1 P
পি হচ্ছে আমাদের প্যারাগ্রাফ লেখার জন্য এই ট্যাগটা ইউজ করব, আর H1 হচ্ছে হেডিং 1 লেখার জন্য এই ট্যাগটা ইউজ করব। তাহলে আমরা কি করব, ধরেন আমি যদি এখানে লিখি এই যে সেকেন্ড পেজটাতে আমি প্রথমে এভাবে লিখব H1, আর স্টার্টিং যখন করব আমি সাথে সাথে কিন্তু আমাকে অবশ্যই ক্লোজ করতে হবে, নাহলে কিন্তু এটা অনেক সময় ক্লোজ করা মনে থাকবে না, দেখে আপনার কনফ্লিক্ট তৈরি হয়ে যাবে একটা কোডে। তাহলে আমি যখন ধরেন স্টার্টিং ট্যাগটা লিখলাম, সাথেই আমি ক্লোজিং ট্যাগটাও স্ল্যাশ দিয়ে ক্লোজিং ট্যাগটাও লিখে রাখবো। তারপর আমি, আচ্ছা হ্যাঁ এটা সমস্যা নেই, এই যে বড় করে নিচ্ছি। আচ্ছা, তাহলে আমি স্টার্টিংটা লিখলাম আর এন্ডিংটা আমি সাথে, আচ্ছা এটা ঠিক আছে। ধরেন আমরা H1 লিখতে যাচ্ছি, H1 ট্যাগটা, তাহলে আমি এটা এটা দিলাম, তারপর H1 লিখলাম, এটা এইভাবে দিলাম, সাথেই আমি ক্লোজ করে দেবো। মানে এটা তো আমার স্টার্টিং ট্যাগ না, স্টার্টিং ট্যাগটা তো এখন ক্লোজ করতে হবে, তাহলে আমি ক্লোজ করার সময় স্ল্যাশ দিয়ে আবার সেম H1টা লিখলাম, লিখে আমি এখন কন্টেন্টটা মিডিলে লিখবো। আচ্ছা, দিস ইজ আওয়ার সেকেন্ড পেজ। না, আমি এটা বড় করে নিছি, এই যে এখান থেকে আমি মাউস দিয়ে এটাকে বড় করে নিলাম। বোল্ডটা, বোল্ড তো সবগুলোর ক্ষেত্রে হবে। এখানে ধরেন আমি যদি একটা পি ট্যাগ লিখি, পি ট্যাগ লিখলেও দিস ইজ মানে এটা হচ্ছে আপনার এডিটর যেটার ওইটারই ধরেন টেক্সটটাকে বোল্ড হিসেবে, হ্যাঁ ফন্টটা বোল্ড হিসেবে করা আছে। আচ্ছা, তাহলে আমরা স্টার্টিং ট্যাগটা লিখলাম, ক্লোজিং ট্যাগটা লিখলাম, মিডিলে আমার কন্টেন্টটা লিখলাম। এখন এটা আমার ধরেন এই যে এটা হচ্ছে ফার্স্ট HTML পেজটা, ধরেন আমি লিখছি কিন্তু এই যে দেখেন সেকেন্ড পেজটাতে, ঠিক আছে, কোডটা কিন্তু আমি সেকেন্ড পেজে লিখছি। তো আমি সেকেন্ড পেজটা ওপেন করলাম, এখন কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, কারণ আমি কিন্তু এটা এখনো সেভ দিইনি, ঠিক আছে না, এখন আমি সেভ করিনি। এই যে সেভ করিনি দেখে এই যে দেখেন আপনার বাম পাশে একটা অরেঞ্জ কালার হয়ে আছে, দেখেন এই যে বাম পাশে অরেঞ্জ হয়ে আছে না, এটা এটা যদি আমি সেভ করে নিই তাহলে কিন্তু এটা এই যে গ্রিন হয়ে গেছে, দেখেন। সো এই জিনিসটা লক্ষ্য করবেন, সেভ না করে অনেক সময় আপনি রিফ্রেশ দিতে চাবেন আর কি। সো এখন দেখেন যে দিস ইজ আওয়ার সেকেন্ড পেজ, এটা কিন্তু একটা হেডিং। আমি যদি এটা ইন্সপেক্ট করি, আপনি ধরেন একটা পেজের HTML গুলো কীরকম এটা আপনি ইন্সপেক্ট করে দেখতে পারবেন। এই যে আপনি ব্রাউজারে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে এই যে দেখবেন যে ইন্সপেক্ট একটা আছে, ইন্সপেক্ট। ইন্সপেক্ট করলে আপনার এই যে এলিমেন্টস এখানে ক্লিক করবেন, তারপর এই যে দেখেন আপনি যেটা লিখছিলেন পেজটাতে ওটা এখানে চলে আসছে। আরেকটা ওয়ে হচ্ছে কি যে আপনার পেজ সোর্সটা দেখা, এই যে ভিউ পেজ সোর্স, এই পেজ সোর্স যখন আপনি দেখবেন তখন আপনার যে পেজটাতে আপনি যা যা লিখছেন সেটা এখানে আছে, দেখেন শুধু H1 লিখছিলাম আমরা, শুধু H1টা কিন্তু এখানে আছে। হুম, হ্যাঁ ইন্সপেক্ট, দাঁড়ান একটু। পর্দাটা মনে হয় একটু হয়ে গেছে। আচ্ছা, ইন্সপেক্টটা হচ্ছে আপনি এই যে পেজের যে কোনোখানে, আপনি পেজের যে কোনোখানে, অথবা আপনি যেই জিনিসটাকে শুধু স্পেশালি দেখতে যাচ্ছেন, ধরেন আমি দেখতে যাচ্ছি যে এই H1টা, মানে H1টা আসলে কি লেখা আছে, বা H1টা এটা H1 নাকি H2, আমি ধরেন এটাই দেখতে যাচ্ছি, আপনি তো উপর থেকে কিছু বুঝতে পারবেন না, ঠিক আছে না। তো এই ধরেন আমি ওই লেখাটার উপর ক্লিক করলাম, রাইট ক্লিক করবো, মাউসের রাইট ক্লিক, তারপর আপনি একদম শেষে দেখবেন যে ইন্সপেক্ট লেখা আছে, ইন্সপেক্টে ক্লিক করলাম। এখন আপনি দেখবেন যে আপনার এলিমেন্ট ট্যাবটা হয়ে যাবে। এটা কিন্তু ডেভেলপার টুল বলে, ক্রোমের যে এটা হচ্ছে ক্রোমের ডেভেলপার টুল। তাহলে এই যে এখন আপনি দেখেন যে এটা হচ্ছে একটা H1, এই যে আমি একটু জুম করে নিলাম, এই যে এটা একটা H1, ঠিক আছে। তো এইভাবে আপনি মানে HTML পেজের ইয়েগুলো দেখতে পারবেন আর কি। আচ্ছা, আমি যদি এই পেজটাও দেখতে চাই, আপনি সেম ভাবে দেখতে পারবেন। ওই পেজটাতে শুধু আমরা H1টা লিখছিলাম দেখে শুধু একটা কোড দেখাচ্ছিল, এই পেজে অনেক কিছু আছে যেহেতু, সেহেতু অনেক কিছু দেখাবে। আমি ইন্সপেক্ট করলাম, একটু জুম আউট করে নিই, অনেক কিছু আছে তো। এই যে দেখেন এখানে কিন্তু অনেক কিছু আছে, প্রচুর আছে, যেহেতু একটা পেজে অনেক কিছু আছে, যেহেতু এটা কমপ্লিট পেজ। এই যে আমি যদি শুধু এইচ 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 হেডিংটা দেখতে চাই, তাহলে এই যে দেখেন আমার এটা কিন্তু H3, দেখেন এটা কিন্তু H3, মানে হেডিং 3। কোথায় গেল, এই যে এটা কিন্তু আমাদের হেডিং 3। তারপরে এটা ধরেন আপনার একটা প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফটা এই যে। আচ্ছা, তাহলে এইভাবে আপনারা পেজের কোনো একটা কন্টেন্টটা দেখে নিতে পারবেন আর কি। তারপর চাইলে ওখান থেকে কপিও করতে পারবেন। ধরেন একটা পেজ থেকে আপনি এটা মানে একটা পেজের উপর কাজ করতেছেন, তো ধরেন এই কন্টেন্টটা আপনার লাগবে, আপনি চাইলে এখান থেকে কপি করতে পারবেন। আর যদি ইন কেস এখান থেকে না করতে পারেন, অনেক সময় এখান থেকে কপি করা যায় না, সেক্ষেত্রে আপনি ইন্সপেক্ট করে নেবেন, নিয়ে
ধরেন যে এই যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে জাস্ট ডবল ক্লিক করলেই কপি করলে এটা কপি হয়ে যাবে আর কি এখান থেকে। হ্যাঁ হ্যাঁ এই যে ধরেন নর্মালি এইভাবে ছিল, তারপর আমি এটাতে একটা ক্লিক করলে শুধু ওই যে পুরো ইয়েটা সিলেক্ট হচ্ছে, তো আমি এটাতে ডাবল ক্লিক করলাম তাহলে শুধু টেক্সটটা সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা ট্যাগটা দেখলাম, এটা হচ্ছে আমাদের ট্যাগ। এখন এইচটিএমএল পেজের একটা স্ট্রাকচার আছে, ধরেন আমরা স্ট্রাকচারটা দেখব। একটা এইচটিএমএল পেজের স্ট্রাকচার ধরেন এই টাইপের থাকবে। আচ্ছা, এই যে আমাদের W3 স্কুল যেটা আছে এখানে যে কোডগুলো থাকবে এক্সাম্পলগুলো, এগুলো কিন্তু আমরা এখানে ধরেন লাইভ দেখতে পারবো। আমি যদি ট্রাই ইট ইয়োরসেলফ দিই তাহলে এই জিনিসটা এরকম একটা কোড এডিটর ওপেন হবে, এখানে চাইলেও আপনি ডিরেক্টলি কোড করতে পারবেন। যেমন আমি যদি এখানে কিছু লিখি, ধরেন মাই ফার্স্ট হেডিং টেস্ট দিলাম, টেস্ট দিয়ে এখানে রান দিলাম, তাহলে কিন্তু এই যে এখানে কিন্তু আমার আপডেট হচ্ছে, তাহলে এটা কিন্তু লাইভ আপডেট হচ্ছে। সো আপনারা চাইলে এখানেও মানে প্র্যাকটিস করতে পারেন আর কি। তাহলে এই এই জিনিসটা হচ্ছে আপনার একটা এইচটিএমএল স্ট্রাকচারের, এইচটিএমএল পেজের বেসিক স্ট্রাকচার। এই জিনিসটা আপনার থাকা লাগবে। সেটা হচ্ছে এই দুটো বাদ দিলাম, এখানে বডি থাকবে, এখানে একটা হেড থাকবে। হেডও হচ্ছে একটা ট্যাগ, ঠিক আছে? এই ট্যাগটা নিয়ে কথা বলতেছি। তাহলে হেড আমি ওপেন করলাম, সাথে সাথে আমি হেডটা ক্লোজও করলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আপনার বেসিক স্ট্রাকচার একটা এইচটিএমএল পেজের। আমি একটু জুম করে নিই, এবার দেখেন। প্রথমে আমাদের কি থাকবে? ডক টাইপ এইচটিএমএল, এই জিনিসটা থাকবে। তারপর আপনার মেইন ট্যাগটা থাকবে। এই এইচটিএমএল ট্যাগটা হচ্ছে আমাদের এইচটিএমএল পেজের রুট রুট ট্যাগ আর কি। এটা হচ্ছে আমাদের সবার উপরে থাকবে, অর্থাৎ ডক টাইপ এইচটিএমএল পরেই, ঠিক আছে? ডক টাইপ এইচটিএমএল এর পরে আমাদের এইচটিএমএল ট্যাগটা থাকলো, তারপর এইচটিএমএল ট্যাগটা ক্লোজ করছে। আর এই আমরা ওয়েব পেজে সম্পূর্ণ যা কিছু লিখবো তাই আমাদের এই যে মানে এইচটিএমএল ট্যাগের ভিতরে কিন্তু থাকবে, ঠিক আছে? এইচটিএমএল ট্যাগের ভিতরে আছে সবকিছু, দেখেন। হেডের ভিতরে ওটা বলতেছি। তাহলে হেড একটা ট্যাগ, হেডটা ওপেন করছি, ক্লোজ করছি। হেডের নিচে আমরা লিখছি বডি, বডি ট্যাগ, বডি ওপেন করছি, সাথে ক্লোজ করছি। হ্যাঁ, বডির ভিতরে আমরা, হ্যাঁ ওটা আমি বলতেছি। তাহলে এই জিনিসটা আমার বেসিক স্ট্রাকচারটা আমি একবার লিখে নিই এখানে। তাহলে H1 যেটা লিখছিলাম এটা আমি ক্লোজ করলাম। তাহলে এই যে স্ট্রাকচারটা এটা আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে অবশ্যই। তাহলে আমি ডক টাইপ HTML-টা লিখে নিই, ডক টাইপ HTML। তারপর আমি HTML এর রুট ট্যাগটা লিখবো। HTML ওপেন করলাম, ক্লোজ করলাম, HTML। আর HTML এখন আমি ওয়েব পেজে যা কিছু থাকবে আমার সবকিছু এই HTML ট্যাগের ভিতরে থাকবে। তাহলে আমি এখন হেড ট্যাগটা লিখলাম, হেড ওপেন করলাম। ফাঁকা দিলাম বুঝার মানে ইয়েতে আর কি। ফাঁকা HTML এ ফাঁকাটা কোনো ম্যাটার করবে না। আপনি যদি এখানে 10টা ফাঁকাও দেন তাহলে আপনার ওয়েব পেজে জাস্ট একটাই ফাঁকা দেখাবে। সো এটা জাস্ট আমি মানে একটা বোঝার ক্ষেত্রে দিলাম আর কি, যেন ভালো দেখায়। তারপর হেডটা আমি ক্লোজ করলাম, তারপর হেড ওপেন করছি, ক্লোজ করছি। এখন আমি বডিটা ওপেন করব, বডি ট্যাগ, সাথে বডি ট্যাগটা ক্লোজ করলাম। আচ্ছা, তাহলে স্ট্রাকচারটা দেখে নেন একটু মনোযোগ দিয়ে। এই স্ট্রাকচারটা বাসায় বেশ কয়েকবার প্র্যাকটিস করতে হবে অবশ্যই। 2-3 বার প্র্যাকটিস করলে কিন্তু এটা মাথায় থাকে যাবে। তাহলে আমাদের HTML ট্যাগটা থাকলো, HTML ট্যাগ ক্লোজ করছি। এরই মাঝে আমাদের থাকবে বডি আর হেড আর কি। সো হেডের নিচে কিন্তু বডি থাকবে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। হুম, আচ্ছা, তাহলে এখন আমরা হেডের ভিতর, হেড ট্যাগটার ভিতর কি লিখবো আর বডি ট্যাগের ভিতর কি লিখবো এই জিনিসটা আমি একটু বলি। ধরেন এখানে আচ্ছা, HTML এলিমেন্টস আমরা দেখলাম। ধরেন একটা ট্যাগ আর কন্টেন্ট মিলে HTML একটা এলিমেন্ট হয়। তারপর আচ্ছা, এখানে আপাতত কিছু নাই, তাহলে আমি এখানে বলি। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেন যে আমরা যে এই যে সেকেন্ড পেজটা ওপেন করছি না, সেকেন্ড পেজে এটা সেভ দিনে দেখে এখানে আগের টেক্সটটা এখনো দেখাচ্ছে। সেভ দিলাম, এখন রিলোড দেই, এখন কিন্তু কিছু নেই, কারণ আমি এখানে যেগুলো লিখছি এগুলো কিন্তু সব ট্যাগ। হ্যাঁ, শুধু ট্যাগগুলো লিখছি, কন্টেন্ট কিন্তু কিছু নাই এখনো, ঠিক আছে না? কন্টেন্ট যদি আমি কিছু দেই, ধরেন আমি সাপোজ জাস্ট একটা এইচ দিলাম, এইচ দিয়ে সেভ দিলাম। সেভ দিয়ে আমি যদি এখানে রিলোড দিই তাহলে কিন্তু সেই এইচটা দেখাচ্ছে এখানে, দেখেন এই যে কোন কর্নারে।
তাহলে একটা জিনিস লক্ষ্য করেন যে এখানে আমাদের এই যে উপরে এই যে এই পেজটার এটা একটা ধরেন আমাদের আইটি মেইলের হোম পেজটা। তো হোম পেজের উপরে একটা কিন্তু টেক্সট আছে, দেখেন দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং কোম্পানি ইন বাংলাদেশ, এটা একটা আছে। তারপর এখানে আমরা যেটা পেজ করলাম এটাতে কিন্তু তেমন কোনো টাইটেল নাই, জাস্ট ফাইলের নামটা আছে সেকেন্ড পেজ ডট এইচটিএমএল। তো এইখানে যেই টেক্সটটা থাকবে সেটাকে আমরা বলবো পেজের টাইটেল, ঠিক আছে না? এই পেজের আপনি টাইটেল যেটা সেট করবেন, সেই টাইটেল সেট করার জন্য আপনাকে হেডের ভিতর টাইটেল ট্যাগ দিয়ে আপনাকে সেই টাইটেলটা লিখতে লাগবে। হেডের ভিতরে টাইটেল দিয়ে? হ্যাঁ, আচ্ছা আমি লিখতেছি, আমি লিখে দেখাই। ধরেন এটা আমাদের হেডের ওপেনিং আর এটা হচ্ছে ক্লোজিং, এর মাঝে আমাদের অবশ্যই লিখতে লাগবে। ধরেন আমি এই যে টাইটেল একটা ট্যাগ TITLE, ঠিক আছে? টাইটেল, টাইটেল ওপেন করলাম, সাথে টাইটেল ক্লোজ করলাম। হুম, হ্যাঁ হ্যাঁ, স্পেস দিয়ে এটা, এই যে এটা, এই স্পেসটা এটা হচ্ছে কি মানে দিতে হয় বলতে কি, এটা দিলে ভালো আর কি, দেখতে কোডটা দেখতে সুন্দর লাগে। ধরেন আমার যদি কোডটা এরকম থাকে, হ্যাঁ বুঝার ক্ষেত্রে এরকম যদি থাকে তাহলে কিন্তু এটা একটা দেখতে খুব ভালো লাগবে না। যখন আপনার এরকম থাকবে তখন এটা একটা সাজানো থাকবে। আপনি অন্য জায়গায় লক্ষ্য করেন, আচ্ছা আমি একটা কোড দেখাই। ধরেন যে একটা বড় কোড কোথায় দেখাবো, হ্যাঁ এই জিনিসটা লক্ষ্য করেন, এটা একটা সেকশন, সেকশন থেকে একটু দূরে কিন্তু কোডটা চলে আসছে। মানে এটা এটা আপনি এখানে ট্যাব দিয়ে করতে পারবেন। আর যদি আপনার কোড এডিটরটা একটু অ্যাডভান্স হয় তাহলে এটা ডিফল্ট ভাবেই হয়ে যায় আর কি। কারণ আমি যদি এখানে হেডের পরে একটা ইয়ে দিতাম তাহলে এটা নর্মালি এখানে চলে আসতো, কিন্তু যেহেতু আসে না ওই জন্য আমি এটা একটা ট্যাব ক্লিক করে এটা এখানে নিয়ে আসছি আর কি। আচ্ছা, তাহলে টাইটেল ট্যাগটা আমি লিখলাম আর টাইটেল ট্যাগটা ক্লোজ করছি, ঠিক আছে? এখন টাইটেলের মাঝে আমি এই পেজে টাইটেলটা লিখবো। ধরেন আমি টাইটেলটা হচ্ছে এমন লিখবো, দিস ইজ আওয়ার সেকেন্ড HTML পেজ, ঠিক আছে? দিয়ে আমি সেভ দিলাম, সরি কন্ট্রোল S, সেভ দিছি, এখন কিন্তু গ্রিন হয়ে গেছে দেখেন। তাহলে সেভ দিলাম। এখন আমাদের পেজটা যদি আমি ডিলিট দিই তাহলে কন্টেন্ট তো কিছু ছিল না, শুধু টাইটেলটা ছিল। এখন দেখেন টাইটেলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই যে দিস ইজ আওয়ার সেকেন্ড HTML পেজ, এই জিনিসটা যদি আমি, আচ্ছা এই জিনিসটা যদি আমি ডিলিট করে দিই, ধরেন আমি ডিলিট করে দিলাম, দিয়ে যদি সেভ দিই, সেভ দিলাম, এখন দেখেন এখন কিন্তু আমাদের আবার সেই আগের এই পেজের নামটা চলে আসছে। তাহলে আমরা টাইটেলটা দেওয়ার জন্য অবশ্যই আমাদের টাইটেল ট্যাগের ভিতর আমাদের সেই টাইটেলটা লিখতে লাগবে আর কি। আচ্ছা, এটা লিখলাম। এখন তাহলে আপাতত আমাদের হেডের মাঝে আর কোনো কাজ নেই, ঠিক আছে? নেক্সটে যদি আমাদের আউটপুটটা ধরেন আমি পেজটা এখানে সেভ করছিলাম না ডেস্কটপে, আপনি ধরেন যে ধরেন আমি একটা পেজ ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর আমি যখন রিনেম করলাম পেজটাকে, তখন আমি রিনেম করার সময় পেজটাকে আমি কিন্তু কোথাও একটা সেভ করছি, সেটা হচ্ছে আমি ডেস্কটপে সেভ করেছিলাম। আপনি আপনার মতো একটা ফোল্ডার ক্রিয়েট করে সেভ করে নেবেন। তারপর যখন সেভ করবেন তখন জাস্ট ওইটাকে জাস্ট নর্মালি ওপেন করলেই এটা এখানে ওপেন হয়ে যাবে। আবার তখন একটা জিনিস মনে হতে পারে, ধরেন আপনি যখন ধরেন আমি এটা ওপেন করলাম আবার ক্লোজ করলাম, এখন আপনি এই পেজটাকে কিভাবে এডিট করবেন, এখন এই জিনিসটা মাথায় আসতে পারে। ধরেন এটা তো ডিরেক্টলি ওপেন হয়ে যাচ্ছে, আমি চাইলে এখন এডিট করবো কিভাবে, সেটা আপনি দুইভাবে করতে পারবেন। ধরেন আপনি এটাকে যদি রাইট ক্লিক করেন তাহলে এই যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস চলে আসছে। অথবা আপনি এভাবে করতে পারেন, ধরেন আমি নোটপ্যাডটা ওপেন করলাম, ওপেন করে এটা ধরেন আমার ছিল না, ঠিক আছে? তারপর আমি এই যে ফাইল আছে, তারপর ওপেন করব এখান থেকে, তারপর আমার ডেস্কটপে আমি সেভ করছিলাম, তাহলে আমি এই যে সেকেন্ড পেজ HTML, এটা তাহলে দুইভাবে আমি দেখা দিলাম কিন্তু। সহজ হচ্ছে এখানে রাইট ক্লিক করে জাস্ট ইয়ে করলে এটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, তাহলে টাইটেলটা আমরা লিখলাম। আচ্ছা, তাহলে হেডের ভিতর আপাতত আমাদের এইটুকুই কাজ, আমরা সামনে এটা আরো কাজ আছে ওগুলো আমরা সামনে দেখবো। আপাতত আমাদের এই জিনিসটা আর মানে বেগ পাইতে হবে না, আমরা শুধু হেডে টাইটেলটা লিখবো, ঠিক আছে? তারপর আমাদের তারপর আমরা হেডে যেটা লিখলাম সেটা তো আমাদের উপরে টাইটেলের সেকশনটা, ঠিক আছে না, উপরে। আবার কিন্তু আমাদের এই যে একটা পেজের সম্পূর্ণ ওই যে এই পর্যন্ত, এই থেকে শুরু করে আপনার নিচ পর্যন্ত যত কিছু থাকবে সেই সব কিছুই আমরা বডির ভিতরে লিখবো, ঠিক আছে না? তাহলে আমরা এই যে HTML পেজে দৃশ্যমান যা কিছু থাকবে, এই যে উপরের হিসাবটা বাদ দিয়ে, আমাদের ট্যাব নেম যে টাইটেলটা থাকবে সেটা বাদ দিয়ে দৃশ্যমান যা কিছু থাকবে সবকিছু আমরা বডির ভিতরে লিখে ট্রাই করবো, ঠিক আছে? হুম, আচ্ছা তাহলে উম,
তাহলে আমরা বেসিক স্ট্রাকচারটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এই জিনিসটা একটু দেখে নেবেন। বুঝিনি? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ অবশ্যই, সমস্যা নেই। মানে ক্রিয়েট করাটা, আচ্ছা ক্রিয়েট করাটা, আচ্ছা ক্রিয়েট করার ক্ষেত্রে ধরেন আমি এটা ক্লোজ করলাম। আমি ধরেন জাস্ট নোটপ্যাড প্লাস প্লাসে এটা ক্রিয়েট করার বিভিন্ন ওয়ে আছে। একটা ওয়ে আমি দেখাই, একটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কিভাবে আপনি ক্রিয়েট করতে পারবেন। ধরেন আমি নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করলাম, ওপেন করে এটা ধরেন আমার ছিল না, আপনি একটা নতুন ফাইল ক্রিয়েট করতে যাচ্ছেন, অলরেডি একটা থাকবেই, ঠিক আছে না, একটা আছেই, সো এটাকে আপনি সেভ করতে পারেন, অথবা জাস্ট একটা নতুন এই যে নিউ ফাইলে যায়, ফাইলে যাবেন, এখানে ফাইলে যাই আপনি নিউতে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার একটা নতুন চলে আসলো, এখন এটাকে আপনি সেভ করবেন। অথবা আপনি আগে কোডটা লিখে নিতে পারেন, ধরেন আমি ডক টাইপ HTML লিখলাম, লিখে আমি HTML ট্যাগটা লিখলাম, HTML ট্যাগটা ক্লোজ করলাম, স্ল্যাশ দিয়ে HTML ক্লোজ করলাম, এরই মাঝে আমি হেড লিখবো, হেডটা ওপেন করলাম, হেডটা ক্লোজ করলাম, ঠিক আছে, ক্লোজ করলাম। এখন হেডের মাঝে কিন্তু আমি টাইটেলটা লিখবো, ঠিক আছে, টাইটেলটা আমি একবার লিখে রাখি, টাইটেলটা ওপেন করলাম, টাইটেলটা ক্লোজ করলাম, আর টাইটেলের ভিতর আমি কন্টেন্টটা লিখবো, আমার পেজের যেটা টাইটেল, তাহলে দিস ইজ অ্যানাদার HTML পেজ, ঠিক আছে, এটা লিখলাম। এটা হচ্ছে আমি একটু ফাঁকা দিয়ে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে, যেমন এটা হেড, এটা টাইটেল, আর এখানে আমি একটা ট্যাব দিয়ে দিতে পারি। তারপর এখানে আমার থাকবে বডিটা, বডি ট্যাগ ওপেন করলাম, বডিটা ক্লোজ করলাম। আচ্ছা, ক্লোজের আগে অবশ্যই এই যে স্ল্যাশটা দিতে ভুলবেন না আর কি। তারপর আমি এখন এটা সেভ করব, ঠিক আছে। সেভ যখন প্রথমবার আমি সেভ করতে যাচ্ছি, আপনি দুইভাবে সেভ করতে পারতেন। একভাবে এখানে ধরেন আপনি শুধু ওই যে ফাইল থেকে সেভ ক্রিয়েট করবেন, অথবা সেভ এস, অথবা আপনি এখানে কন্ট্রোল এস যদি ক্লিক করেন, যেটা এটাই ধরেন এই যে কন্ট্রোল এস আর এটা, তাহলে আমি সেভে ক্লিক করলাম। এখন এখানে আপনি ফাইলটার নাম দিবেন অ্যানাদার HTML পেজ ডট HTML, এই যে ডট HTMLটা অবশ্যই দিতে লাগবে। তাহলে আমি সেভ কোথায় করতেছি, আমি এই যে আমার কিন্তু ডেস্কটপ ফোল্ডারটা সিলেক্ট করা আছে, ধরেন আমি এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি, নিউ ফোল্ডার, আমি এই ফোল্ডারের ভিতর আমি এই ফাইলটাকে সেভ করবো আর কি। আচ্ছা, সেভ কিন্তু হয়ে গেছে, এখন গ্রিন দেখাচ্ছে, ঠিক আছে না। এখন আমি এটা কোথায় সেভ করলাম, আমি সেভ করছি হচ্ছে আমার একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করছিলাম, এই যে নিউ ফোল্ডার ক্রিয়েট করছি, নিউ ফোল্ডারের ভিতর আমার এই যে এই পেজটা আছে, ঠিক আছে না, এই যে অ্যানাদার HTML পেজ, এই যে দেখেন অ্যানাদার HTML পেজ, এটাকে যদি আমি এখন ওপেন করি, তাহলে আপনি একটা ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাবেন, যেহেতু আমরা কন্টেন্ট কিছু এখানে লিখিনি, জাস্ট টাইটেলটা লিখছিলাম, এই যে টাইটেলটা কিন্তু এখানে আছে, দিস ইজ অ্যানাদার HTML পেজ। আরেকটা ওয়ে কি হচ্ছে, আরেকটা ওয়ে হবে আপনার ফাইলটা ক্রিয়েট করা, ধরেন আপনি এই ফোল্ডারে একটা ফাইল ক্রিয়েট করতে যাচ্ছেন, ঠিক আছে না, এই ফোল্ডারে একটা ফাইল ক্রিয়েট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, রাইট ক্লিক করবেন, ফোল্ডারের ভিতর যায় একটা ফাঁকা জায়গায়, এই যে ফাঁকা জায়গাটাতে ধরেন আমি রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করলে আপনি নিচে যাবেন, এই যে নিউ অপশন পাবেন, নিউ, ঠিক আছে না, নিউ গেলেন, তারপর আপনি একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করবেন, টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করলেন, তারপর আপনি একটা ধরেন এখন আপনার নাম দিতে বলবে, আপনি নাম দিবেন ধরেন থার্ড HTML, আর সাথে পরে আছে কিন্তু ডট টিএক্সটি আছে, ঠিক আছে না, এই ডট টিএক্সটিটাকে আপনাকে ইরেজ করে ডট HTML করে দিতে লাগবে, সরি, হ্যাঁ HTML। এখন এটাকে অবশ্যই ইএস করে দিবেন, জাস্ট হয়ে গেল। এখন কিন্তু দেখেন এখানে আইকনটা ব্রাউজার চলে আসছে। এখন এটা আপনি সেম ভাবে এখানে এডিট করতে পারবেন, রাইট ক্লিক করলে আমি এই যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস আছে, হয়ে গেল। তাহলে দুইটা ওয়ে দেখা দিলাম একটা পেজ ক্রিয়েট করার। হুম, আচ্ছা, তাহলে আমরা এই যে আপনি এইভাবে কাজটা করতে পারবেন, ড্র্যাগ এন্ড ড্রপ করে। ধরেন এটা ছিল না কিছু এখানে, জাস্ট আমি নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করলাম, ঠিক আছে, ওপেন করছি, আর এই যে আমার এই ফাইলটা আছে, এটা আমি এইভাবে ক্লিক করে এখানে জাস্ট ড্রপ করি, তাহলে এটা ওপেন হয়ে গেল। বিভিন্ন ওয়ে আছে, আপনার এই ওয়েগুলা একটু এক্সপ্লোর করে দেখবেন আর কি, নিজে থেকে জিনিসগুলো একটু দেখবেন যে কোথায় কি হচ্ছে, মানে এটা ক্লিক করলে কি হচ্ছে, এরকম। তাহলে এই পেজটা আমরা ইয়ে করতেছিলাম, সেকেন্ড পেজটা। এখন আমাদের কাজ হবে বেসিক কিছু ট্যাগ দেখা। এগুলা কিন্তু অনেক জিনিস আছে, ঠিক আছে, অনেক জিনিস দেখা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না এই শর্ট সময় আর কি। এগুলো আমরা দেখবো ধীরে ধীরে, ধরেন সামনে যে কোর্সটা আসতেছে সেটাতে দেখবো, বা আপনারা facebook.com ইয়েটা ওয়েবসাইটটা, না w3schools.com, w3schools.com। আচ্ছা, তাহলে
আমাদের বেসিক কিছু ট্যাগ আমরা দেখব। ধরেন আমাদের বেসিক যে ট্যাগগুলো আমাদের অবশ্যই লাগবেই বা অবশ্যই আমরা ইয়ে করব, HTML মাস্ট ইউজ, আচ্ছা না এটা হচ্ছে মোস্ট ইউজ তো দিয়ে দিই আমি। এই জিনিসগুলো একটু গুগল করে নেবেন আর কি, প্রত্যেকটা জিনিস একটু গুগল করে দেখে নেবেন। ধরেন কোনো জিনিস আপনার মনে আসতেছে না, যেমন আপনি W3 স্কুলটার কথাই ধরেন আপনি লিখলেন না, বা আপনার একটু মনে আসতেছে না, তখন আপনি জাস্ট নর্মালি আপনি ইয়ে করেন যে আপনার অন্য কিছু একটা ছিল যে ডাব্লিউ স্কুলস, আমি যদি ডাব্লিউ স্কুল দিয়েও দিই ডাব্লিউ স্কুলস, তাহলে কিন্তু আমার এই যে W3 স্কুলস ওয়েবসাইটটাই চলে আসবে। তারপর এটা দেখলে তো আপনার অবশ্যই মনে চলে আসবে, ঠিক আছে না? তাহলে জিনিসটা জাস্ট গুগল করে নেবেন আর কি। আচ্ছা, এখানে মোস্ট কমনলি ইউজড ট্যাগ আছে HTML এ। HTML কিন্তু অনেক ট্যাগ আছে। তো অনেক ট্যাগের মধ্যে আমরা এই কয়েকটা ট্যাগ দেখবো, এগুলো ধরেন আমাদের সব ট্যাগগুলো কিন্তু আমাদের প্রয়োজন হবে না আর কি। সো এই কয়েকটা ট্যাগ আমাদের অবশ্যই লাগবে আর কি। সো এই কয়েকটা ট্যাগ আমরা দেখবো। তাহলে HTML ট্যাগটা কিন্তু আমরা দেখছি। HTML ট্যাগ কি করে? দ্য রুট অফ HTML ডকুমেন্ট স্পেসিফাইজ ইট ইজ অ্যাজ HTML। তাহলে হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে এবার। আচ্ছা, তাহলে দ্য রুট অফ HTML ডকুমেন্ট স্পেসিফাইজ ইট অ্যাজ HTML। তাহলে HTML ডকুমেন্টের এই HTML যে ট্যাগটা আছে এটা হচ্ছে আমাদের রুট ট্যাগ। এটা হচ্ছে আমাদের ডকুমেন্টটাকে HTML হিসেবে ডিফাইন করে আর কি। তারপর হেড ট্যাগটা আছে, কন্টেইনস হেড এলিমেন্ট সাচ এস টাইটেল স্টাইল অ্যান্ড মেটা ট্যাগস ইন HTML ফাইল। ঠিক আছে, তাহলে কি করে হেড ট্যাগটা কি করে আমাদের পেজের টাইটেলটা কন্টেইন করে, সাথে স্টাইল আর মেটা ট্যাগটা কন্টেইন করে। এই স্টাইল আর মেটা ট্যাগটা আমরা সামনে দেখবো CSS কানেক্ট করার সময়। তাহলে আপাতত ধরেন আমাদের স্টাইলটা হেড ট্যাগ কন্টেইন করে, তাহলে হেড ট্যাগে আর কিছু কাজ নেই আপাতত। তারপর আসলো টাইটেল। টাইটেল কি করে? টাইটেল ডিফাইন্স দ্য টাইটেল অফ HTML ডকুমেন্ট। তাহলে এই ডকুমেন্টটার টাইটেলটা ডিফাইন করে, ঠিক আছে। তারপর বডি। বডি কি করে? বডি ডিফাইন্স দ্য বডি অফ অ্যান HTML ডকুমেন্ট কন্টেইনিং কন্টেন্টস লাইক ইমেজেস টেবলস লিস্ট। এক কথায় আপনার পেজে হোম পেজে যা কিছু থাকবে সব কিছুই আপনার বডি কন্টেইন করে, ঠিক আছে। তারপর মোস্টলি ইউজ ট্যাগস ইন HTML, এগুলো তো আপনার বেসিক, মানে এগুলো তো অবশ্যই লাগবেই HTML পেজটাতে। তারপর সাথে আমাদের কাজ করতে লিখতে যেগুলো প্রয়োজন হবে সেগুলো হচ্ছে এই যে এইসব ট্যাগ। তাহলে এরই মাঝে একটা থাকবে ডিপ ট্যাগ। এইটা ধরেন আমি লিঙ্কটা আমি ইয়ে করে রাখি, এই জিনিসগুলো আমি গ্রুপে দিয়ে দিব। আচ্ছা এই লিঙ্কটা আমি, আচ্ছা এটাতে কি ইয়ে নাই? ওই যে আমার ইয়েটা একটু খুলেন দেখি, আমার এটা খুলে ওই যে সামনের ইয়েটাতে দেন, ওইটাতে IPS আছে। হয়েছে। তাহলে আমি এই লিঙ্কগুলো রাখতেছি আর কি, আমি গ্রুপে দিয়ে দিব, আপনারা এখান থেকে দেখে নেবেন। তাহলে একটা ডিপ ট্যাগ আছে। ট্যাগ আপাতত HTML এর সব ট্যাগগুলারই কিন্তু ওপেনিং আর ক্লোজিং আছে, সবগুলো কিন্তু সেম, জাস্ট ট্যাগের নামটা চেঞ্জ হবে, ডিভ, PA, ইমেজ এভাবে। আর কিছু HTML এর ট্যাগ আছে যেগুলো ক্লোজিং নেই, সেটা হচ্ছে 2-4টা। এটা যেমন হ্যাঁ বিয়ার ট্যাগ, ব্রেক ট্যাগ, ওই ট্যাগটা ওগুলো আমরা দেখবো সামনে সামনে ধীরে ধীরে। ওগুলো 2-4টা আর কি, ওগুলো আপনার এমনি মনে থাকবে। সো আপাতত আমরা ডিপ ট্যাগটা দেখতেছিলাম। ডিপ ট্যাগ কি করে? ডিফাইন্স ডিভিশন অর সেকশন ইন HTML ডকুমেন্ট। তাহলে এই জিনিসটা লক্ষ্য করেন, এটা একটা ডিপ ট্যাগ, ঠিক আছে। ডিপ ট্যাগ কি করে? একটা ধরেন সেকশন বা একটা ডিভিশন ডিফাইন করে আর কি। যেমন ধরেন এই যে এখানে আপনি দেখেন যে এখানে একটা টেক্সটের সেকশন দেখতে পাচ্ছেন না, তারপর এখানে একটা ইমেজ, আবার এখানে একটা ধরেন এরকম, মানে আপনি যখনই দেখবেন যে একটা জিনিস একটা থেকে আলাদা একটা সেকশন টাইপের কিছু মনে হচ্ছে, যেমন এইটা ধরেন একটা সেকশন, আবার ওই যে উপরের এই যে ডিজিটাল মার্কেটিং কোম্পানি আর সার্ভিসেস একটা সেকশন, এখানে ইমেজ থেকে হু উই আর এটা একটা সেকশন। এরকম প্রত্যেকটা সেকশনের ক্ষেত্রে আপনি ডিভ ইউজ করবেন। আমি যদি এটাকে একটু ইন্সপেক্ট করে দেখাই আপনাদের, এটাকে আমি একটু বড় করব। এই যে একটা দেখেন আপনি, এখানে একটা ডিভ আছে, এই যে একটা ডিভ, এই যে ডিভ, ডিভের ভিতর আবার ডিভ। তার মানে একটা সেকশনের ভিতর যদি আপনি চান যে আরো 2টা সেকশন রাখবেন, সেই ক্ষেত্রে আপনি আবার 2টা ডিভ ইয়ে করবেন এরকম। তাহলে ডিভ জিনিসটা বোঝা গেছে না? যে কোনো একটা সেকশন, তা সেক্ষেত্রে আপনি ডিভটা ইউজ করবেন। আচ্ছা, ডিপ ট্যাগটা আমরা এখানে একটু লিখে রাখি। ধরেন আমি বডির ভিতর একটা ডিপ ট্যাগ লিখবো, DIV, ওপেন করলাম, সাথে ক্লোজ করলাম ডিপ ট্যাগটা, ঠিক আছে, হয়ে গেল। এই ডিপ ট্যাগ তো শুধু একটা ট্যাগ, যেহেতু সেহেতু কিন্তু আমার সেভ করি, আমি ওয়েব পেজে কিন্তু কিছু দেখতে পাবো না, কারণ যেহেতু শুধু ট্যাগ লিখছি, কন্টেন্ট তো কিছু লিখিনি এখন। এই যে রিফ্রেশ দিলাম, কিছু নেই, ঠিক আছে। তাহলে ডিপ ট্যাগ এটা লিখলাম। আর কি আছে?
ডিভ এর পর পি আছে। পি কি করে, প্যারাগ্রাফ একটা ডিফাইন করে। তাহলে আপনি যখনই আপনার প্রয়োজন হবে আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন, তখনই আপনি পি ট্যাগটা ইউজ করবেন। যেমন এখানে একটা প্যারাগ্রাফ আছে, এটা একটা প্যারাগ্রাফ, সবসময় আপনি পি ট্যাগটা ইউজ করবেন যখনই আপনার প্যারাগ্রাফ প্রয়োজন হবে। ঠিক আছে, তাহলে আমরা পি ট্যাগটা ধরেন এখানে লিখে রাখলাম, এই ডিভ এর ভিতর লিখবো। এখানে আর একটা ট্যাগ নেই, পি, দিস ইজ ঠিক আছে, সেভ দিয়ে দিলাম, এই যে প্যারাগ্রাফটা চলে আসছে। তাহলে এটা হচ্ছে পি ট্যাগ। তারপর আছে আপনার এ ট্যাগ। এই এ ট্যাগটা একটু দেখেন, এই এটা কি করে, আপনার হাইপারলিঙ্ক ক্রিয়েট করে। এখানেই আপনি লক্ষ্য করেন যে এই এটাকে যখনই আমি হোভার করতেছি, হোভার হচ্ছে কি একটা জিনিসের উপর যখন আমি মাউস ওভার করব, তখন আমি এই যে হাইপারলিঙ্কের উপর মাউসটাকে নিয়ে আসছি না, তার মানে আমি এই হাইপারলিঙ্কটার উপর হোভার করছি আর কি, HOVER, হোভার। তাহলে আমি এই যে যখন এটাতে হোভার করতেছি তখন এটা কিন্তু একটা লিঙ্ক টাইপের হয়ে যাচ্ছে, ঠিক আছে না? দেখেন এটা একটা লিঙ্ক। তাহলে এরকম আমরা একটা HTML পেজে কিভাবে আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করব, যেমন আমি যদি এখানে একটা লিঙ্ক দেখাই, কোথাও লিঙ্ক আছে কিনা, একটা ব্লগ পোস্টে গেলে লিঙ্ক দেখতে পাবো। ধরেন আমি এটাতে যাব, এই যে দেখেন এইটা একটা লিঙ্ক হয়ে গেছে না? নর্মাল টেক্সট তো নর্মাল হিসেবে আছে, কিন্তু এটা কিন্তু একটা লিঙ্ক হয়ে গেছে। তো এটা আমরা কিভাবে করব, এটা একটু আমরা দেখে নিই। ধরেন এটা একটা এ ট্যাগ, ঠিক আছে, এর ওপেনিং আছে, ক্লোজিং আছে। তাহলে আমরা ট্যাগটা এইভাবে লিখবো। ধরেন আমি এই যে শুধু প্যারাগ্রাফটাকে লিঙ্ক করতে যাচ্ছি। আমরা তো শুধু একটা জিনিসকে লিঙ্ক করতে চাবো না, অথবা আপনি যদি সম্পূর্ণটাকে চান তাহলে সমস্যা নেই। ধরেন আমি শুধু আপাতত যেমন এখানে দেখেন আমাদের শুধু এই এই ওয়ার্ড দুইটাকে লিঙ্ক করছে। তাহলে আমি ধরেন চাচ্ছি শুধু প্যারাগ্রাফটাকে লিঙ্ক করব, সেক্ষেত্রে আমি এটাকে এই এ ট্যাগের ভিতর আমি ইয়ে করে রাখবো। ধরেন আমি এ ট্যাগটা লিখবো, এ ওপেন করলাম, আর প্যারাগ্রাফের শেষে যেয়ে ক্লোজ করলাম। ঠিক আছে, দেখেন লক্ষ্য রাখেন কিন্তু আমি পি এর ভিতর শুধু এটাকে আমি লিঙ্ক করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি শুধু এটাকে এর ভিতরে রাখছি, প্যারাগ্রাফটাকে। আচ্ছা, সেভ করলাম। সেভ করে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে কিন্তু এখনো লিঙ্ক হয়নি, কারণ আসলে আপনি ওকে বলে দেন নাই যে আপনি মানে ক্লিক করলে কোথায় যাবে আর কি। আপনি তো লিঙ্ক দিছেন একটা, কিন্তু লিঙ্ক তো এখনো দেন নাই। এখানে দিছেন কি, লিঙ্ক কিন্তু আমরা কোথাও ডিফাইন করিনি যে এই লিঙ্কে যাবা ক্লিক করলে। তাহলে এইটার জন্য আমরা একটা জিনিস করবো, সেটাকে বলবো অ্যাট্রিবিউট। ট্যাগের ভিতর আমরা এই ট্যাগটাকে বিভিন্ন কাজের জন্য মানে প্রস্তুত করবো আর কি। ধরেন এই অ্যাট্রিবিউটের মাধ্যমে আমি অ্যাট্রিবিউটটা এখানে শর্ট করে দেখাই দিই। আচ্ছা, এই যে HTML অ্যাট্রিবিউটস আছে, HTML attributes কি করে, all HTML elements can have attributes। আচ্ছা, আমি একটু ফ্যানটা চালু করে দিই। আচ্ছা, all HTML elements can have attributes, তাহলে কি বলছে, সবগুলো HTML এলিমেন্ট অর্থাৎ প্রত্যেকটা ট্যাগ আমাদের অ্যাট্রিবিউট থাকতে পারে প্রত্যেকটা ট্যাগের, ঠিক আছে। তাহলে অ্যাট্রিবিউটস প্রোভাইড অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট দ্য এলিমেন্ট। কি বলছে, তাহলে আপনি যে এই যে এলিমেন্টটা লিখলেন, এই ট্যাগটা লিখলেন, এটাতে অ্যাট্রিবিউট দ্বারা আপনি কোনো অ্যাডিশনাল ইনফরমেশন দিতে পারেন। যেমন আমি এই ট্যাগটাকে লিঙ্ক করতে চাচ্ছি, তো লিঙ্ক করলে এটার একটা অ্যাডিশনাল ইনফরমেশন হয়ে গেল না। যেমন এখানে ধরেন আমি এটা ট্রাই ইয়োরসেলফ করি, এই যে এটা হচ্ছে ভিজিট W3 স্কুল, এই যে এটাতে ক্লিক করলে একটা অন্য ইনফরমেশনে চলে যাচ্ছে, এরকম টাইপের। তারপর কি আছে, অ্যাট্রিবিউটস আর অলওয়েজ স্পেসিফাইড ইন দ্য স্টার ট্যাগ। তার মানে কি বলছে এখানে, অ্যাট্রিবিউটটা অলওয়েজ আপনি সবসময় স্টার ট্যাগের ভিতর লিখবেন, ঠিক আছে। Attributes usually come with name/value pairs, like name equal কোটেশনের ভিতরে আপনার ভ্যালুটা থাকবে। তার মানে অ্যাট্রিবিউটটা আপনার লেখার যে রুলটা আর কি, রুলটা এরকম থাকবে। আমি একটু জুম করে নিই, এই যে এখানে দেখেন অ্যাট্রিবিউটটা কিভাবে লিখছে, এটা হচ্ছে নেম ইকুয়াল দিয়ে আপনি ভ্যালুর মাঝে সরি কোটেশনের মাঝে ভ্যালুটা লিখছেন, ঠিক আছে না? এটা হচ্ছে আপনার রুলটা। আর এটার একটা লাইভ এক্সাম্পল ধরেন এখানে, এই যে আমি এটা হচ্ছে ধরেন href হচ্ছে অ্যাট্রিবিউটের নেমটা, হাইপার রেফারেন্স এটা হচ্ছে অ্যাট্রিবিউটের একটা নেম, ইকুয়াল দিয়ে আমি কোটেশনের ভিতর এই যে নেমের যে ভ্যালুটা, অর্থাৎ আমি এটাকে কোথায় নিয়ে যেতে যাচ্ছি অথবা এই অ্যাট্রিবিউটের যে ভ্যালুটা আমি সেই ভ্যালুটা দিচ্ছি, এটার একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আর কি এখানে। তাহলে জিনিসটা জাস্ট রুলটা মনে রাখবেন এরকম, জিনিসটা হবে এরকম। ধরেন আমি এর ভিতর এখন অ্যাট্রিবিউটটা লিখবো, তাহলে এটা ধরেন একটা এ ট্যাগ, ঠিক আছে না? এখন আমি এটার ভিতর অ্যাট্রিবিউটটা লিখবো। অ্যাট্রিবিউটটা লেখার নিয়ম হচ্ছে আপনি
ওপেনিং ট্যাগের ভিতর যাবেন, ওপেনিং ট্যাগের শেষে আর কি আপনি একটা স্পেস দিলেন, অ্যাট্রিবিউটের নামটা লিখবেন। এই ক্ষেত্রে আমরা হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউটটা ইউজ করব, সেটা হচ্ছে href। এই যে এখানে দেখেন href একটা অ্যাট্রিবিউট, এটা হচ্ছে হাইপার রেফারেন্স আর কি। তাহলে আমি ধরেন এখানে href লিখলাম, দিয়ে ইকুয়াল দিব, হ্যাঁ স্পেস দিতে লাগবে, নাহলে তো স্পেস না দিলে তো দুইটা একই জিনিস হয়ে গেল না, এই যে তখন তো ওই বুঝবে না এটা আসলে ট্যাগ কিনা, ঠিক আছে না? তাহলে স্পেস অবশ্যই দিতে লাগবে। তাহলে ইকুয়াল দিয়ে আমি কোটেশনের ভিতর আমি ভ্যালুটা লিখবো। ভ্যালুটা হচ্ছে কি, ধরেন আমি চাচ্ছি যে গুগলে চলে যাবে, আমি গুগলের লিঙ্কটা কপি করলাম, আমি এই লিঙ্কটা কপি করছি। আচ্ছা, এতটা আমার দরকার নেই, ধরেন আমি শুধু google.com এইটুকু কপি করলাম। তাহলে আমি এখন অ্যাট্রিবিউটের ভিতর ভিতর আমি ভ্যালুটা সেট করে দিলাম। তাহলে জিনিসটা একটু লক্ষ্য করেন, অ্যাট্রিবিউটের নেমটা লিখছি, ইকুয়াল দিয়ে কোটেশনের ভিতর আমি অ্যাট্রিবিউটের ভ্যালুটা দিছি, ঠিক আছে না? 2-4 বার প্র্যাকটিস করলে এটা কিন্তু মাথায় থাকে যাবে আর কি, এটা কঠিন কিছু না। তারপর আমি সেভ করলাম। এখন আপনি লক্ষ্য করবেন যে আগে আমাদের এটাতে লিঙ্ক ছিল না, এখন আপনি রিফ্রেশ দিলাম, এখন দেখেন এটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে না? এই যে লিঙ্ক, আমি ক্লিক করলে অন্য পেজে চলে যাচ্ছে এই যে। এখন আরো একটা অ্যাট্রিবিউট আছে, এটা একটা জিনিস লক্ষ্য করেন যে আমরা যখন ক্লিক করতেছি তখন সেম পেজটাতেই অন্য পেজ মানে অন্য লিঙ্কে চলে যাচ্ছে, সেম পেজে থাকি। তো আমি চাচ্ছি এমন যে জিনিসটা এমন হবে যে আমার এই পেজটা থাকবে লাইভ, সাথে যেই লিঙ্কটাতে ক্লিক করবে ওটা আরেকটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমাদের একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে এটা কি ছিল, এটা হচ্ছে আপনার, আচ্ছা আমি একটু গুগল করে নিই, টার্গেট, টার্গেট ওটা ছিল টার্গেট। আচ্ছা আমি তাও একটু গুগল করে নিই, এটা হচ্ছে টার্গেট, টার্গেট অ্যাট্রিবিউট ইন এইচটিএমএল, ঠিক আছে? এই যে এইচটিএমএল এ টার্গেট অ্যাট্রিবিউট, এই টার্গেট অ্যাট্রিবিউটের কিছু ভ্যালু আছে, এই যে যেমন এখানে দেখেন এটা একটা অ্যাট্রিবিউট লিখলাম না আমরা কিছুক্ষণ আগে href, সাথে সেম ভাবে আরেকটা অ্যাট্রিবিউট লিখছি দেখেন। হুম, এটা হচ্ছে অ্যাট্রিবিউটের নেম, ইকুয়াল দিয়ে ভ্যালুটা লিখছি। তাহলে টার্গেটের কিছু ভ্যালু আছে, এই অ্যাট্রিবিউটের কিছু ভ্যালু আছে। ভ্যালু হচ্ছে কি, ব্ল্যাঙ্ক একটা, সেলফ একটা, প্যারেন্ট একটা, টপ একটা। এই যে প্যারেন্ট আর টপ আমরা বাদ দিলাম, আর সেলফ হচ্ছে কি ডিফল্ট যেটা থাকে আর কি, যে আমরা এখানে ক্লিক করছি এখানে আসছে, এটা ডিফল্ট ভাবে থাকে, এটা দিলেও আপনার যেটা থাকবে, না দিলেও সেটা থাকবে। তাহলে আমি চাচ্ছি যে না, এটা ক্লিক করলে যেন অন্য পেজে চলে যায়। তাহলে এই ক্ষেত্রে আমার কি করতে হবে, স্পেস দিচ্ছি কিন্তু একটা, দেখেন স্পেস দিয়ে আমি টার্গেট লিখবো। টার্গেট এখানে কিন্তু আপনাকে একটু ওই যে সাজেশন দিচ্ছে, দেখেন আপনার যে কোড এডিটরটা এটা একটু সাজেশন দিচ্ছে যে আপনি লিখছেন যেহেতু টার্গেট, এই যে টার্গেট লিখছেন, আপনি টার্গেট লিখতে যাচ্ছেন, এন্টার করলাম, টার্গেটটা চলে আসলো। হ্যাঁ, স্টার্টিং ট্যাগের ভিতরে সব অ্যাট্রিবিউট আপনি স্টার্টিং ট্যাগের ভিতরে লিখবেন। এই যে এটার ভিতরে আছে কিন্তু স্পেস দিয়ে, মানে একের অধিক যদি অ্যাট্রিবিউট লিখতে চান তাহলে আপনি একটা অ্যাট্রিবিউট লেখার শেষে এই যে স্পেস দিয়ে আরেকটা অ্যাট্রিবিউট লিখবেন এরকম। তাহলে আমি টার্গেট লিখলাম, টার্গেট ইকুয়াল দিয়ে আমি কোটেশনের ভিতর ভ্যালুটা লিখবো। ভ্যালুটা হবে আমার এরকম যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, আন্ডারস্কোর দিয়ে ব্ল্যাঙ্ক। তাহলে আমি এখন সেভ করে দিই। এই যে এখন যদি আমি এটাকে ক্লিক করি, দেখেন আমার আগের পেজটা কিন্তু আগের মতোই আছে, সাথে নতুন একটা পেজে আমার লিঙ্কটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে না? স্যার রান করার বিষয়ে রান করতে পারে, রান বলতে রান করলে ওটা হচ্ছে দেখা যাচ্ছে সি ল্যাঙ্গুয়েজ আমরা শিখতে ধরনের না, ওইটা HTML তো আপনার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, সেক্ষেত্রে এখানে রানের কোনো বিষয় আসতেছে না। না, HTML কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ, দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি মাল্টি থ্রেডেড হয়, এটা একটা ইন্টেলিজেন্স টাইপের হয়। আর এই মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কি করে, শুধু ওয়েব পেজকে বোঝানোর জন্য, হ্যাঁ ওয়েব পেজের যে কন্টেন্টটা এটা ডিফাইন করার জন্য আমরা মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইউজ করব, ঠিক আছে? তাহলে আমি টার্গেট দিয়ে ব্ল্যাঙ্ক লিখলাম। এই পেজটাও ধরেন আমি, আপনারা এই যে এখানে আমি আলাদা আলাদা লিঙ্কে যেগুলো যাই দেখতেছি, এই সব জিনিসগুলো কিন্তু আপনি W3 স্কুলেই পাই যাবেন। দেখেন আমি এখানে দেখেন এই যে অ্যাট্রিবিউট, এখানে আমরা দেখলাম অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আপনি ওই যে ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউট যেটা দেখলাম, সরি টার্গেট, ওই টার্গেটটা এখানে পাইতে পারেন। এই টার্গেট অ্যাট্রিবিউটটা মানে এক কথায় আমরা বাইরে যেগুলো দেখতেছি, যেখানে খুঁজতেছি সবগুলো আপনি এখানে পাই যাবেন আর কি, এই যে W3 স্কুলেই উপরে নিচে যে কোনো হান, অথবা আপনি জাস্ট গুগল করে নেবেন যে কোনো জিনিসটা যেটা আপনি সার্চ করতে যাচ্ছেন বা দেখতে যাচ্ছেন। যখন লিংকটা কপি করে বসে হুম, classroom.com এর পরে যে স্ল্যাশ দেন স্ল্যাশটা থাকলেও সমস্যা নেই, আপনি না থাকলেও সমস্যা নেই, অবশ্যই কোটেশনটা আপনাকে ইন্ড করতে হবে, আপনি কোটেশন ইন্ড করেন। আচ্ছা তাহলে আমাদের টার্গেট গেল, অ্যাট্রিবিউট গেল। তাহলে এটা একটা লেখার আমরা নিয়মটা বুঝে গেলাম আর কি। যখনই আপনি লিঙ্ক করতে চাবেন কোনো একটা টেক্সটকে,
কোনো একটা ইয়েকে, অবশ্যই ওইটার আপনি একটা হাইপার রেফারেন্স সেট করে দিবেন আর কি অবশ্যই। তারপর আমরা ইমেজ একটা ইউজ করব। আমরা কিভাবে একটা ওয়েব পেজে ইমেজ সেট করবো আর কি, যেমন আমাদের এইখানে ধরেন একটা ইমেজ আছে, এই যে এটা একটা ইমেজ, ঠিক আছে না, এটা কিন্তু একটা ইমেজ। তাহলে আমরা এখানে যদি একটা ইমেজ সেট করতে চাই, ধরেন আমি এই যে প্যারাগ্রাফের নিচে একটা ইমেজ সেট করব। তো ইমেজের জন্য আমি ধরেন আলাদা একটা ডিভ নিতে পারি, আমি এই ডিভের নিচে একটা ডিভ নিব যেটা হচ্ছে আমার ইমেজ থাকবে। আমি ডিভটা ওপেন করলাম, ডিভটা ক্লোজ করলাম, স্ল্যাশ ডিভ, আর এর মাঝে আমি ইমেজ ট্যাগটা লিখব। ইমেজ ট্যাগের ক্ষেত্রে ক্লোজিং ট্যাগ হয় না, ঠিক আছে না, আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে কিছু কিছু ট্যাগ আছে যেগুলোর ক্লোজিং হয় না। তো ইমেজের জাস্ট আপনি আইএমজি লিখবেন আর এভাবে দিবেন। এটা দেখি একটু দেখে নিন। ইমেজ ইমেজ, এই যে ইমেজ ট্যাগটা, ইমেজের ক্ষেত্রে সেম বিষয়টা এরকম না, ইমেজের ক্ষেত্রে ক্লোজিং ট্যাগ হয় না, ঠিক আছে না। আমরা অন্যান্য এই যে যেমন এই পি ট্যাগটা দেখেন, পি ট্যাগের আমরা ওপেনিং করছি, ক্লোজিং করছি, কিন্তু ইমেজে জাস্ট শুধু আইএমজি থাকবে, ওপেনিং আছে ক্লোজিং নেই, ঠিক আছে না। এটাই এখন ইমেজ যেহেতু আপনি লিখছেন, এখন ইমেজটাকে তো আপনাকে ডিফাইন করে দিতে হবে আপনি যে কোন ইমেজটাকে দেখাইতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আমরা অ্যাট্রিবিউট ইউজ করব। এই অ্যাট্রিবিউটটা হবে এসআরসি, অর্থাৎ সোর্স আর কি, আপনি যে মানে কোথা থেকে ইমেজটা দেখাইতে যাচ্ছেন, এই অ্যাট্রিবিউটটা হবে কি এস আর সি, ঠিক আছে না। এস আর সি ইকুয়াল কোটেশনের ভিতর আপনি ভ্যালুটা লিখবেন, ঠিক আছে না। এসআরসি আমি এসআরসির ভিতর আমি কোটেশন দিয়ে ভ্যালুটা লিখবো। আমি চাচ্ছি ধরেন যদি আমি ইন্টারনেট থেকে কোনো নেট ইমেজ দেখাইতে চাই, ধরেন আমি একটা র্যান্ডম ইমেজ দেখাই, অ্যাপল ইমেজ, ঠিক আছে। আমি ধরেন যে এই ইমেজটা আমি দেখাবো, এই যে এই ইমেজটা আমি ক্লিক করলাম, এটা রাইট ক্লিক করে আমি এর ইমেজ অ্যাড্রেসটা কপি করলাম, এই যে কপি ইমেজ অ্যাড্রেস, ঠিক আছে না। ইমেজ অ্যাড্রেসটা দেখতে আমাদের এরকম হবে, এই যে এই ইমেজটা, এটা হচ্ছে ইমেজ অ্যাড্রেসটা, এই যে ইমেজটা আমাদের এরকম। তো আমি চাচ্ছি যে আমার এইখানে এই ইমেজটা দেখাবে, এই যে আমাদের এই পেজটার এই যে প্যারাগ্রাফের নিচে এই ইমেজটা দেখাবে। তাহলে আমি ইমেজটা একটা লিখলাম, ইমেজটা একটা লিখে আমি এসআরসি দিয়ে অর্থাৎ ইমেজের সোর্সটা ডিফাইন করে দিলাম। জাস্ট কি করছি, এসআরসির ভিতর আমার এই সেই লিঙ্কটা আমি পেস্ট করে দিছি, মানে ভ্যালু হিসেবে। এখন আমি সেভ দিলাম, সেভ দিয়ে আমি যদি রিলোড দিই, দেখবেন যে আপনার এই যে ইমেজটা এখানে চলে আসছে, ঠিক আছে না। তাহলে এখানে কিন্তু বেশি কিছু নাই, জাস্ট আপনার জিনিসটা ইজি, আপনি জাস্ট এসআরসি দিয়ে ইমেজটা ইয়ে করে দিবেন। আচ্ছা, তাহলে ইমেজের ক্ষেত্রে একটা অ্যাট্রিবিউট হচ্ছে এসআরসি, ঠিক আছে না। এসআরসি দিয়ে আমরা কি করি, আমরা ইমেজের পাথটা ডিফাইন করে দিই যে আমরা কোন ইমেজটা দেখাইতে চাচ্ছি, একটা অ্যাট্রিবিউট। তারপর আরো দুইটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে হাইট আর উইথ। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আপনার ইমেজটা অনেক বড় হয়ে গেছে না, আপনি চাচ্ছেন যে আমার ইমেজটা শুধু এতটুকু থাকুক, এটা তো আপনি অবশ্যই চাইতে পারেন, আপনার প্রয়োজন হইতে পারে যে আমার ছোট ইমেজটা লাগবে অথবা বড় লাগবে আরো। সেক্ষেত্রে আপনার দুইটা অ্যাট্রিবিউট আসবে, একটা হচ্ছে হাইট আর একটা হচ্ছে উইথ। একটা হচ্ছে এইচইআই, এইচ হাইট আর উইথ, আমি লিখতেছি দেখেন, এইচইআই জিএইচটি, এইচইআই জিএইচটি, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, ইকুয়াল দিয়ে আমি ভ্যালুটা লিখবো। একটু আমি জুম করে নিই। এখন আপনি হাইটটা আপনি কত পিক্সেলে দিতে যাচ্ছেন, পিক্সেল ধরেন একটা আমাদের যেমন আমরা ইঞ্চেস ইয়ে করি না, তো পিক্সেল হচ্ছে ধরেন আমাদের একটা ওয়েবের একটা মানে কি বলবো এটাকে, হ্যাঁ পরিমাপ বোঝায় আর কি। পিক্সেল ভিএইচ এগুলো আরো আছে, এগুলো আমরা সামনে ধীরে ধীরে দেখবো। তাহলে আপাতত ধরেন আমি পিক্সেল দিলাম, আমি 100 পিক্সেল ধরেন দিলাম, 100 পিএক্স, পিএক্স দিয়ে আমরা পিক্সেল বোঝাই। তারপর হাইট দিলাম, এখন যদি আমি শুধু হাইট দিছি না, এখন আমি এটাকে যদি রিফ্রেশ দিই, সেভ দিই, সেভ দিয়ে রিফ্রেশ দিলাম, শুধু হাইটটা আমার কমছে, ঠিক আছে না। এখন আমি যদি উইথটাকেও দিই, ডাব্লিউআই উইথ ইকুয়াল, সরি ইকুয়াল হচ্ছে কোটেশনের ভিতর আমি ভ্যালুটা দিব, এটাকেও আমি 100 পিক্সেল দিই, তাহলে এটা আমাদের স্কোয়ার হয়ে যাবে আর কি। হ্যাঁ ইমেজের, এগুলো হচ্ছে ইমেজের অ্যাট্রিবিউট দিয়ে আমি সেভ দিলাম। এখন ইমেজটা মানে দেখাচ্ছে না, আমি যদি একটা, আচ্ছা এভাবে তো বুঝতে পারবেন যেহেতু এটা সাদা আছে না, এটা তো বোঝা যাচ্ছে না। আমি যদি এটাকে ইন্সপেক্ট করি তাহলে আপনি হয়তো এখানে দেখতে পাবেন এই যে ইমেজের হাইট আর উইথ 100 পিক্সেল করা আছে, আর সাথে আপনি এটা দেখতে পাবেন এখানে যদি আমি ক্লিক করি, তাহলে এই যে স্টাইলস এই ট্যাবটা থেকে এই যে দেখেন হাইট হচ্ছে 100 পিক্সেল আর উইথ হচ্ছে 100 পিক্সেল দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, এক্সপেক্ট রেশিও একটা বলতে একটা জিনিস আছে, এটা অটো দেওয়া আছে। এটা হচ্ছে কি
আপনি একটা জিনিস লক্ষ্য করেন, যদি আমাদের ইমেজটা এমন হয়, আচ্ছা এটা কিন্তু নর্মালি স্কোয়ার হিসেবে আছে, ধরেন যে কোনো সাইজে আছে, যেমন এই যে 360 যদি আমাদের ইমেজটা এমন হইতো, এই যে যেমন এটা এটা কিন্তু স্কোয়ার না, এটা আমি একটু ইউজ করে দেখি তো এটা কিরকম হয়। কপি ইমেজ অ্যাড্রেস করলাম, কপি ইমেজ না কিন্তু আপনি কপি ইমেজ করতে পারবেন, কপি ইমেজ অ্যাড্রেসটা কপি করতে হবে, এই যে অ্যাড্রেস না, ইমেজটাকে কপি করলে তো শুধু ইমেজটা কপি হবে, আপনি ইমেজটা কপি করবেন আর কি, কিন্তু আপনাকে ইমেজের অ্যাড্রেসটা লাগবে আর কি, এই যে ইমেজের অ্যাড্রেসটা। জাস্ট ইমেজটা করার জন্য। হুম। আচ্ছা এখানে দিলাম, আমি এখন এই লিঙ্কটাকে একটু চেঞ্জ করে দিই, অথবা আমি আলাদা একটা নিই, ঠিক আছে না, এই ডিভের ইমেজের নিচে আমি আরেকটা ইমেজ নিই। স্যার একটু একটা কথা বলবো, হ্যাঁ বলেন। কিন্তু স্যার একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমি সিএসএস শিখবো, আমি সি প্লাস প্লাস শিখবো, আমি যে অ্যাসেম্বলার শিখবো, ওগুলো তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেয়ার। ওগুলা ওগুলা পরের বিষয়, ধরেন না আমি বলছি ওগুলো প্রবলেম ল্যাঙ্গুয়েজ, স্যার এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, শুধুমাত্র এটাই। আমরা এইচটিএমএল শিখলাম, তারপর আমরা সিএসএস শিখবো, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওইটা হচ্ছে একটা স্টাইল শিট আর কি, ওইটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ না, ওইটা হচ্ছে আপনার মার্কআপ ল্যাঙ্গুয়েজটাকে স্টাইল করার জন্য ওই ওই এই স্টাইল শিটটা আমরা ইউজ করবো, আর বাকিগুলো হচ্ছে প্রোগ্রামিং বাকিগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা ইমেজ লিখলাম এসআরসি দিয়ে, ইকুয়াল দিয়ে আমি ভ্যালুটা দিলাম, কোটেশনটা আমি ইয়ে করলাম, ঠিক আছে। এখন আমি দেই এটাকে সেভ করি, সেভ করে এখানে দেখি ইমেজটা কিন্তু চলে আসছে, অনেক বড় ইমেজ, ঠিক আছে না। ও মাই গড। হ্যাঁ হ্যাঁ ওয়েব। আচ্ছা আমার 200% জুম করা ছিল দেখে এটা, নর্মালিও কিন্তু ইমেজটা অনেক বড়, কারণ এটার পিক্সেল কত জানেন, এটার পিক্সেল আমি দেখাই, এটার পিক্সেল হচ্ছে এই যে দেখেন 5000 ইন্টু হচ্ছে 3000, ঠিক আছে না, এটা কিন্তু অনেক বড়। সো ওই হিসেবে কিন্তু এই যে পেজটাতে কিন্তু 5000 ইন্টু 3000 কিন্তু একটা ইয়ে নিয়ে নিছে, স্পেস নিয়ে নিছে, দেখেন উপর নিচ পর্যন্ত সম্পূর্ণ এই যে 5000 ইন্টু 3000 নিয়েছে। এখন এটাকে আপনি ছোট করবেন, ধরেন আমি যদি এটাকে হাইট উইথটাকে 100 করতে চাই, হাইট ইকুয়াল 100 পিক্সেল, আর উইথ ইকুয়াল 100 পিক্সেল দিয়ে আমি সেভ দিলাম। এখন আপনি দেখেন এই যে ইমেজটা চলে আসছে, কিন্তু এই জিনিসটা একটা লক্ষ্য করেন যে এখানে কিন্তু আর এটা স্কোয়ার হয়নি, ইমেজটা কিন্তু কেমন হয়ে গেছে না, একটু বাঁকা টাইপের। নর্মালি ইমেজটা দেখেন, ইমেজটা কিন্তু সুন্দর আছে, কিন্তু এখানে ইমেজটা বাঁকা হয়ে গেছে, কারণ কি, চাপাই দিছে, কারণ ইমেজটার কিন্তু ক্রপ করে হ্যাঁ চাপাই ক্রপ দিছে। করেনি, কিন্তু ইমেজটা কিন্তু চাপাই দিচ্ছে, মানে ওটাকে 100 করে নিছে, এরকম হয়ে গেছে কিন্তু। তো এইটা হচ্ছে কি, এটাকে অ্যাসপেক্ট রেশিও বলে। এটাকে ফিক্স করার জন্য আমাদের একটা ইয়ে আছে, অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে কি যেন একটা ছিল, ফিট ইমেজ ইমেজ ফিট, আচ্ছা ইমেজ ফিট হাইট, আচ্ছা এটা একটু আমি গুগল করে নিই। আচ্ছা অবজেক্ট ফিট প্রপার্টি, এটা হচ্ছে সিএসএস এর প্রপার্টি, এটা আমরা সামনে দেখব। আমাদের আচ্ছা স্টাইল দিয়ে আমরা জিনিসটা করতে পারি, অবজেক্ট ফিট, এটা আমি জাস্ট একটু দেখাই, ঠিক আছে না, এটা আমরা সিএসএস এর সামনে দেখবো, তাও আমি একটু দেখাই যে এটাকে আমরা কিভাবে ফিট করতে পারবো। এটা আমরা সামনে কিন্তু আরেকবার দেখবো, সমস্যা নেই। স্টাইল একটা অ্যাট্রিবিউট, স্টাইল দিয়ে আমরা মানে একটু ডিজাইন করতে পারবো আর কি। স্টাইল ইকুয়াল অ্যাট্রিবিউট লিখলাম, আমি অ্যাট্রিবিউটের ভ্যালু লিখবো ভিতরে, ভ্যালু একটা থাকবে, সেটা হচ্ছে আমার কি অবজেক্ট ফিট, অবজেক্ট ফিট, অবজেক্ট ফিট হচ্ছে কভার, অবজেক্ট ফিট কভার দিয়ে আমি সেভ দিলাম। এটা আমরা সামনে দেখবো, সমস্যা নেই। দেখেন এখন কিন্তু ইমেজটা ক্রপ হয়ে গেছে, এখন কিন্তু আর মানে ওইরকম হয়নি। চাপাই দেয়। হ্যাঁ তাহলে এখন কিন্তু 100 ইয়ে করে ক্রপ করে নিছে, ঠিক আছে। তো এই জিনিসটা স্টাইলটা নিয়ে খুব মাথা ঘাটানোর দরকার নেই, এটা আমরা সামনে দেখবো, সমস্যা নেই। নিচেরটা বড় হয়ে গেলে তো চাচ্ছে না, বুঝিনি। কয়েকটা উইথটা বড় হয়ে গেলে চাচ্ছে। হ্যাঁ আচ্ছা তাহলে ইমেজের ক্ষেত্রে আমাদের এখন মেইন যেটা জিনিস, এটা আমি আরেকবার বলে দিই, মেইন জিনিস হচ্ছে এসআরসিটা। আচ্ছা এই কোডগুলো আমি আপনাদের পাঠিয়ে দিব কোনোভাবে, ঠিক আছে। আচ্ছা গ্রুপে অ্যাড করে দিব, সমস্যা নেই। আমি আজকে ইয়েটা ভাইয়া আসুক, ভাইয়া আসলে গ্রুপে অ্যাড হয়ে যাবে। মানে কি আছে রিকোয়েস্ট হ্যাঁ অনেকে ভাইয়া মনে হয় সময় পাচ্ছে না, আমি কালকে একটা বলছিলাম যে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিলে কিন্তু হয়ে যেত। আচ্ছা ওইটা থাক, ওইটা এখন আপনাকে ইয়ে করতে হবে না, ওইটা আমরা সামনে আবার দেখবো, ঠিক আছে। আচ্ছা তাহলে ইমেজটা কিন্তু আমরা দেখে নিলাম, ইমেজের মেইন জিনিস হচ্ছে এসআরসিটা, আমরা সোর্স দিয়ে ইমেজটাকে ডিফাইন করব। এটা একটা গেল কি, আপনি অনলাইন থেকে ইমেজটা ইউজ করতেছেন।
আপনার এমন হতে পারে যে আপনি এই ইমেজটা ধরেন এই ইমেজটা ধরেন আমি ডাউনলোড করলাম। আচ্ছা, সেভ ইমেজ অ্যাজ। ইমেজটা ডাউনলোড করার সময় ইমেজের একটা ভালো নেম দিয়ে দিবেন, যেমন এখানে যে কোনো নেম আছে না, আপনি একটা ভালো নেম দিয়ে দিবেন যেন আপনার সামনে ইউজ করতে সুবিধা হয়, ঠিক আছে না? তাহলে আমি ধরেন অ্যাপল দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। এখন কোথায় সেভ হয়েছে আমি চাচ্ছি, এটা আমার কোথায় আছে, সেকেন্ড পেজ এইচটিএমএল আছে না, আমি চাচ্ছি যে ওই ইমেজটাকে আমি ডেস্কটপে রাখবো। আমি ডেস্কটপে নিয়ে আসলাম, এই যে অ্যাপল ইমেজটা আছে। এখন আমি চাচ্ছি যে আমার ফাইল থেকে আমি ইমেজটাকে শো করাবো, এটা তো আমি ইন্টারনেট থেকে শো করাইলাম, ঠিক আছে না? এখন আমি চাচ্ছি যে ফাইল থেকে ইমেজটাকে শো করাবো, সেক্ষেত্রে তখন ফাইল অ্যাড্রেসটা দিয়ে দিবো। হ্যাঁ ফাইল অ্যাড্রেসটা দিয়ে দেবো। ফাইল অ্যাড্রেসটা বলতে এরকম না, এটা একটু কমপ্লিকেটেড বিষয় লাগবে আপনাদের শুরুর দিকে। ইমেজ ধরেন লিখলাম, ইমেজের এসআরসি দিলাম। যদি ইমেজটা আপনার সেম ফোল্ডারে থাকে, ধরেন আপনার এইচটিএমএল ফাইলটা যেই ফোল্ডারে আছে আবার আপনার ইমেজটাও সেম ফোল্ডারে আছে, সেক্ষেত্রে আপনি জাস্ট যদি নামটা ইউজ করেন অ্যাপল ডট ওয়েবপি আছে এখানে, কিন্তু ওয়েবপি আপনার এক্সটেনশন সহ লিখতে লাগবে। ওয়েবপি দিয়ে আমি সেভ দিলাম, ঠিক আছে? দেখি এখন আসে কিনা, আসার তো কথা। রিফ্রেশ দিলাম, এই যে এখন কিন্তু চলে আসে। যেহেতু আমরা হাইট উইডটা দিই নাই, সে ওই জন্য কিন্তু বড় হয়ে আসে, ঠিক আছে? তাহলে যেহেতু এটা কিন্তু সেম পেজে আছে, এই সেম ইয়েতে আছে। Desktop-এ দুইটাই, হ্যাঁ, যার কারণে এখন যদি আমার জিনিসটা এমন হইতো যে আমি একটা ধরেন নিউ ফোল্ডার, এই যে নিউ ফোল্ডারের ভিতর আমি ইয়েটাকে রাখছি, অ্যাপলের পিকচারটাকে। হ্যাঁ নিউ ফোল্ডারের ভিতর আমি অ্যাপলের পিকচারটাকে রাখছি। এখন যদি আমি সেভ দেওয়ার তো কোনো প্রয়োজন হয় না, সেভ তো আগে থেকে আছে, এখানে কিছু তো চেঞ্জ হয়নি। এখন আমি এটাকে রিফ্রেশ দিই, এখানে কিন্তু দেখেন ইমেজটা নেই। ইমেজ একটা আছে কিন্তু ওখানে লোকেশন পাচ্ছে না হয়। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যেহেতু নিউ ফোল্ডারে আছে, আপনি কি করবেন, সেম ফোল্ডারে ধরেন আপনি দিলেন নিউ ফোল্ডার, NEW নিউ। আচ্ছা, নিউ ফোল্ডারটা এমন থাকার কথা, DER নিউ ফোল্ডার স্ল্যাশ এভাবে থাকবে। আমি একটু দেখে নিই নিউ ফোল্ডার। আচ্ছা, এটাই থাকার কথা, দেখে নিই একটু সেভ দিয়ে যে আসলে হচ্ছে কিনা। আচ্ছা, পাচ্ছে না, তাহলে এটা ডট স্ল্যাশ দিয়ে সম্ভবত হবে। আচ্ছা, এখানে ফোল্ডারটার নামের একটা বিষয় আছে, যেহেতু আমরা নামের এখানে একটা কিন্তু স্পেস আছে, এই স্পেসটা এখানে কিভাবে ওরা বোঝায় ওটা আমি একটু দেখে নিই। নিউ ফোল্ডার, আমি ফোল্ডারটার নামটাই চেঞ্জ করি, কারণ স্পেস আছে তো স্পেসটা কিন্তু আমি বুঝতে পারছি না। আমি নিউ ফোল্ডারটা এইভাবে করে দিই, নিউ ফোল্ডার, নিউ ফোল্ডার স্ল্যাশ অ্যাপল ডট ওয়েবপি। আচ্ছা, এই যে এখন কিন্তু দেখেন যে আমি নিউ ফোল্ডারের নামটা দেখেন, নিউ ফোল্ডারের নামটা কি দিছি, নিউ ড্যাশ ফোল্ডার, ঠিক আছে না? এখানে কিন্তু আমি সেম ভাবে নিউ ড্যাশ ফোল্ডার স্ল্যাশ অ্যাপল দিছি, তার মানে কি আমার এইচটিএমএলটা যেই ফোল্ডারে আছে আমার ইমেজটা, নেমটা ইন্ডিকেট করা হ্যাঁ আমার ওই এই ফোল্ডারটা সেই মানে এইচটিএমএলটা যেই ফোল্ডারে আছে সেই ফোল্ডারে আমার এই ফোল্ডারটাও আছে, ওই ফোল্ডারটার ভিতরে আমার অ্যাপল ইমেজটা আছে। এই জিনিসটা একটু কমপ্লিকেটেড প্রথম দিকে মনে হতে পারে, তো এই জিনিসটা একটু ভালোভাবে দেখে নেন। আমার যেই পেজটাতে এইচটিএমএল ফাইলটা আছে সেই সেই ফোল্ডারে আমার এই যে নিউ ফোল্ডারটা আছে, ওই জন্য আমি আগে নিউ ফোল্ডারটা লিখে রাখছি, তারপর স্ল্যাশ নিউ ফোল্ডারের ভিতর আমার এই অ্যাপেলের ইমেজটা আছে, তারপর আমি ইমেজের নামটা লিখছি। আচ্ছা, তাহলে অথবা এমন হইতে পারে ধরেন, হ্যাঁ এটাই একটা হইতে পারে, এইভাবে ইউজ করবেন সহজভাবে আর কি, সহজ, অত কমপ্লিকেটেড নেওয়ার দরকার নেই। তাহলে সহজভাবে আপনার এইভাবে দুইটা ওয়েতে ইউজ করবেন, একটা হচ্ছে সেম ফোল্ডারে রাখবেন, অথবা যদি সেম ফোল্ডারের ভিতরে আলাদা ফোল্ডার করে রাখতে চান তাহলে এই দুইটা ওয়ে বলে দিলাম। আরো অনেক ওয়ে আছে, ওগুলা কমপ্লিকেটেড, ওগুলাতে যাওয়ার দরকার নেই। তাহলে এটা আমি সেভ দিলাম। আচ্ছা, এটা সেভ দিছি। হ্যাঁ, এটা রেকর্ডিং হচ্ছে, এটা গ্রুপে দেওয়া আমার হবে। একটা কোশ্চেন আছে। এখন সাপোজ আমি হচ্ছে এটা সেভ দেওয়ার পরে অ্যাপলটা ওখান থেকে অন্য কোনো হচ্ছে হ্যাঁ, ফাইলে যদি নিয়ে যান, নিয়ে গেলাম, হ্যাঁ, তাহলে কি এখানে পিকচারটা আসবে? না আসবে না, কারণ এখানে তো আপনার এই পেস্ট ইয়েটা দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে চেঞ্জ করতে হবে। ধরেন এরকম করলাম যে আমার এই ফোল্ডারটা, এই যে নিউ ফোল্ডারের ভিতর আমার এই যে অ্যাপল ডট ওয়েবপিটা আছে, আমি এখানে ধরেন আরেকটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডার ক্রিয়েট করে আমি ধরেন যে ইমেজেস, এই ইমেজেস ফোল্ডারের ভিতর আমি তখন এই যে ইমেজটাকে নিয়ে গেলাম। এখন কিন্তু এইখানে কিন্তু আর ইমেজটা নাই। নাই, তাহলে রিফ্রেশ করলে আর পাবো না। হ্যাঁ, এখন কিন্তু এখানে এই যে পাচ্ছে না, ঠিক আছে না? এখন আপনাকে কি করতে হবে, নিউ ফোল্ডার, নিউ ফোল্ডারের হ্যাঁ ভিতরে নিউ ফোল্ডারের ভিতর আরেকটা ফোল্ডার আছে আরেকটা folder আছে, ইমেজেস, image। ইমেজেস সেটার ভিতর আপনি দিবেন, সেভ করলাম, এখন কিন্তু পাবে। আচ্ছা, তাহলে এটা গেল। আর এখানে হচ্ছে ইমেজ মানে
ফোল্ডারের অ্যাড্রেস গুলো দেওয়ার জন্য স্ল্যাশ ব্যবহার করছি। হ্যাঁ স্ল্যাশ সামনে ব্যবহার একটা করবো, পিছনে একটার পরে একটা। আচ্ছা ঠিক আছে, এটা গেল। আচ্ছা ইমেজটা দেখলাম আমরা। তারপর একটা আছে ইউএল আর এলআই। এটা হচ্ছে কি করে, ডিফাইন্স অ্যান আনঅর্ডার্ড লিস্ট। আমরা যদি ওয়েবসাইটে লিস্ট কোনো ক্রিয়েট করতে চাই, ধরেন আমি ইয়ে করতে যাচ্ছি, এই ইমেজটা যেহেতু বড় এটাকে আমি একটু সরাই দিই। ধরেন আমি এখানে আরেকটা ডিভ নিলাম। আচ্ছা ডিভ ক্লোজটা একটু ওপেন করলাম, ডিভটাকে ক্লোজ করলাম। আচ্ছা এটার ভিতর আমি ইউএল ট্যাগ লিখবো। ইউএল হচ্ছে একটা ধরেন আনঅর্ডার লিস্ট লেখার, এটা হচ্ছে লিস্ট ডিফাইন করে। আমি লিখে দেখাচ্ছি। ডিভ লিখলাম, ডিভের ভিতর ইউএল একটা লিখবো, ইউএল ট্যাগ লিখলাম, ইউএল ট্যাগটাকে ক্লোজ করলাম। এটা কিন্তু ক্লোজিং আছে। আপাতত আমরা যতগুলো ট্যাগ দেখছি সবগুলারই ওপেনিং আছে, ক্লোজিং আছে, শুধু ইমেজটা বাদে আপাতত যেগুলো দেখছি আর কি। তাহলে আমি ডিভটা লিখলাম, ইউএল লিখলাম, এটাকে আমি একটু সেভ দিই। সেভ দিয়ে এখানে কিছু চেঞ্জেস দেখতে পাবেন না আপনারা। দেখেন এখানে কিন্তু আমরা ইউএলটা লিখছি কিন্তু কিছু নাই। এটা হয়ে গেল কি, আপনি ডিফাইন বলে দিলেন যে আমার একটা আনঅর্ডার লিস্ট লাগবে। লিস্টটা আমি কিরকম আপনাকে একটু যদি দেখাইতে চাই। আচ্ছা আমরা তো এখান থেকে দেখতে পারি, HTML থেকে আমি একটা আপনাকে, এই যে লিস্ট আছে, HTML থেকে লিস্ট, এই যে এটা ধরেন একটা আনঅর্ডার লিস্ট। তাহলে আপনি এমন চাচ্ছেন যে আপনার কিছু আইটেম এভাবে লিস্ট অনুযায়ী থাকবে। এটাকে আপনারা সামনে আরো বিভিন্ন ভাবে ইউজ করতে পারবেন লিস্টটা। এটা ধরেন একটা বেসিক ইউজ যে আপনি লিস্ট হিসেবে রাখছেন। তাহলে এটার জন্য কি করতে হবে, আমরা ইউএল লিখলাম। এখন আমরা এই যে ধরেন প্রথমে বলে দিলাম যে এটা একটা আনঅর্ডার লিস্ট। এখন লিস্ট আইটেমগুলো তো আপনাকে লিখতে হবে, যে আপনি এটা একটা লিস্ট আইটেম, এটা একটা লিস্ট আইটেম। তো এই লিস্ট আইটেমগুলো লেখার জন্য আমরা এলআই দিয়ে ডিফাইন করে দেবো। এলআই ডিফাইন করে যে লিস্ট আইটেম, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, ইউ থেকে আনঅর্ডার, আর এল থেকে লিস্ট, আর এটা এলআই বলতে লিস্ট আইটেম। আচ্ছা লিস্ট আইটেমটা ওপেন করলাম, লিস্ট আইটেমটা ক্লোজ করলাম। এখানে আমি দেখলাম ধরেন যে এখানে এটা হচ্ছে APPLE অ্যাপল। আচ্ছা এখানে আমি একটা H2 দিয়ে আমি বলে দিই যে এগুলো হচ্ছে H2 একটা লিখলাম। এখানে হচ্ছে ধরেন দিস ইজ সাম FRUITS ফ্রুটস, দিস ইজ সাম ফ্রুটস দিয়ে H2টাকে আমি ক্লোজ করলাম, /H2। ঠিক আছে আমি সেভ দিলাম। এখন সেভ দিলাম যেহেতু, আমরা আউটপুটটা একটু দেখি। এই যে আউটপুটটা আমার এরকম হয়ে গেছে। আমি জুম করা আছে দেখে এত বড় দেখাচ্ছে, ঠিক আছে আমার কিন্তু 300% জুম করা আছে। আচ্ছা হ্যাঁ জুম কিন্তু করতে, এখানে দেখানোর জন্য আমি জুম করে রাখলাম। আচ্ছা তাহলে এটুকু থাক। এখন এটা হচ্ছে যে একটা লিস্ট চলে আসছে। এখন আমি যদি আরো এরকম লিস্ট করতে চাই তাহলে আমাকে একাধিক আর কি লিস্ট আইটেম ইয়ে করতে লাগবে। এখানেও বারবার করে এলআই ব্যবহার করতে হবে। হ্যাঁ এখানে যদি আমি কমা দিয়ে ব্যবহার করি তাহলে হবে না, কমা দিয়ে ব্যবহার করলে হবে না। কমা দিয়ে ব্যবহার করলে আপনি যদি এখানে এইভাবে কমা দিয়ে ব্যবহার করেন, ধরেন যে হ্যাঁ সাথেই আসবে আর কি। ম্যাঙ্গো দিলাম, এটা কিন্তু সাথেই চলে আসবে, এই যে সাথে আসছে। হ্যাঁ ওটার জন্য আছে আলাদা, ওটা আমরা সামনে দেখতেছি। আচ্ছা তাহলে আমি ম্যাঙ্গোটা নিচে লিখবো, এলআইটা ওপেন করছি, এলআইটাকে ক্লোজ করে নিই। এটা হচ্ছে এভাবে আরো দু একটা লিখি, এলআই কপি করে নেন ম্যাঙ্গোর বদলের পরে জ্যাকফ্রুট বা জ্যাকফ্রুট। আচ্ছা স্ল্যাশ দিয়ে আমি এলআইটা দিলাম। আচ্ছা ঠিক আছে আমি সেভ করে দিলাম। এই তিনটে থাক আপাতত। বুঝলাম না, আরো আপনার ফল লাগবে? ও আচ্ছা না না, এটা জাস্ট আমি দিলাম আর কি, যে তিনটা ইয়ে করার জন্য। হুম তাহলে এখানে তিনটা ইয়ে করলাম। এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তাহলে যদি আমাদের আনঅর্ডার লিস্টের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করব ইউএল তারপর এলআই। এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এখন যদি আপনার 1 2 3 প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার আছে অর্ডার লিস্ট, ওএল, ঠিক আছে না? ওএল হচ্ছে ডিফাইন্স অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টটা হচ্ছে কি রকম, এই যে এখানে আমরা কোথায় যেন দেখলাম, এই যে এটা হচ্ছে অর্ডার লিস্ট, ঠিক আছে না? এন্ড অর্ডার HTML লিস্ট। সেম ভাবে আপনি সেম জিনিসটাই করতে পারেন। ধরেন এটাকে যদি আমি, না এলআইটা ঠিক থাকবে, শুধু ইউএল এর জায়গাটা চেঞ্জ হবে। এই যে ইউএলটার জায়গায় আমি জাস্ট ওএল দিব। হ্যাঁ আর লিস্ট আইটেমগুলো কিন্তু সেম থাকবে। ওএল দিয়ে আমি সেভ দিলাম, সেভ দিলাম দিয়ে আমি এটা দিই, রিফ্রেশ দিই। এই যে এখন কিন্তু আপনার এটা চলে আসছে। আর ইউএলটাকে আমি বাইরে নিয়ে যাই, ঠিক আছে না? ওটা ইয়ে হয়ে গেছে এখানে। এটাকে আরেকটা ডিপ করি, এই ডিপটাকে আমি কপি, দিস ইজ সাম ফ্রুটস উইথ অর্ডার্ড লিস্ট, ঠিক আছে না? এটাকে ইউএলটাকে আমি ওএল করে দিব, ওএল, ঠিক আছে না? এখন আমি সেভ করে দিই।
আচ্ছা এই যে দিস ইজ সাম ফ্রুটস উইথ অর্ডার লিস্ট। এখন কিন্তু দেখেন আপনার 1 2 3 চলে আসছে। এখন আপনার আরো প্রয়োজন হতে পারে, আপনার এখানে আমাদের শুধু রাউন্ডেড ইয়ে আছে না, এরকম আপনার মানে অনেক অপশন আছে আর কি। এই অপশনগুলো আমরা একটু দেখে নিই। এই যে আনঅর্ডার লিস্টের মধ্যে আপনার ইউএল লিখলাম, এলআই লিখলাম, আর অর্ডার লিস্টের মধ্যে শুধু ওএল দিয়ে এলআই এগুলো লিখবো। এখন আনঅর্ডার লিস্টের মধ্যে আপনার এই যে লিস্টের স্টাইল টাইপ আছে আর কি। আপনি ধরেন এই যে এটা হচ্ছে ডিস্ক, এটা হচ্ছে সার্কেল, এটা হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে নাম, এটা হচ্ছে নাম, ঠিক আছে। এই যে এখানে দেখেন যে এটা এটা হচ্ছে আমাদের ডিফল্টটা, ঠিক আছে না, এটা হচ্ছে ডিফল্ট। আর এটা দেখেন যে আমাদের কিরকম আছে, একটু সার্কেল টাইপের আছে আর কি। আর এটা আবার দেখেন স্কোয়ার আছে, আবার এটাতে কিছুই নেই। So এরকম এটা হচ্ছে কয়েকটা আপনার স্টাইল আর কি। তো এগুলো আমরা সিএসএস এ দেখবো। তো এটা সিএসএস স্টাইল দিয়ে এখানে, আচ্ছা সিএসএস সিএসএস লেখার কয়েকটা নিয়ম আছে যেগুলো আমরা সামনে বিস্তারিত দেখবো। তার মধ্যে একটা হচ্ছে আমরা স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে লিখতে পারবো। যেমন স্টাইল অ্যাট্রিবিউট দেখছি ইকুয়াল দিয়ে, আমি এই যে লিখছি লিস্ট স্টাইল টাইপ হচ্ছে ইকুয়াল, ইকুয়াল তো না, এটা হচ্ছে আপনার কি বলবো, এটা কি বলে, সেমিকোলন, এটা কোলন, সেমিকোলন মনে হয়, এটা 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 হচ্ছে সরি, এটা হচ্ছে মনে হয় সেমিকোলন, আর এটা কোলন। আচ্ছা যাই হোক, তো এইখানে আমরা স্টাইল টাইপ হচ্ছে নাম দিছি, এটা হচ্ছে নাম। আর এটার স্টাইল টাইপ হচ্ছে স্কোয়ার, আর এটার স্টাইল টাইপ হচ্ছে সার্কেল, আর এটা হচ্ছে আপনার ডিফল্টটা যেটা হচ্ছে ডিস্ক। এটা যদি আমি নাও দেই তাও দেখবেন আপনার ডিফল্ট ভাবে ডিস্কই থাকবে। রান দিলাম, ডিফল্ট ভাবে উঠে গেছে। তাহলে ধরেন আমি এই যে এটাকে আমি চাচ্ছি যে স্টাইল দিয়ে আমি একটু চেঞ্জ করে দেখাই, ইকুয়াল, আচ্ছা আমার, আচ্ছা এখানে আমার থাকবে লিস্ট লিস্ট স্টাইল টাইপ। এই যে লিস্ট স্টাইল টাইপ আছে, কোলন দিয়ে আমি দিব, এটা হচ্ছে সার্কেল, সার্কেল, ঠিক আছে। আমার কোনটা, এটা সেভ দিনেই মনে হয়, আমি সেভ দিনে দেখে এটা চেঞ্জ হয়ে সেভ দিলাম। এখন দেখেন এটা কিন্তু সার্কেল চলে আসছে, ঠিক আছে। তো এগুলো আমরা সামনে দেখবো সিএসএস এ, সমস্যা নেই। আপাতত আমরা সামনে আগাই। ডিফারেন্ট, হ্যাঁ ডিফারেন্ট জিনিস। একটা হচ্ছে কি এইচটিএমএল হচ্ছে আপনার শুধু এই যে কন্টেন্ট গুলো লেখানোর জন্য, আর সিএসএস টা হচ্ছে ডিজাইন করার জন্য। যেমন এটা আপনি ব্লু করছেন, এটা আপনি একটা বাটনটাকে স্টাইল করছেন, ঠিক আছে না। এই যে প্রত্যেকটা ওগুলা, হ্যাঁ ওগুলো হচ্ছে আপনার সিএসএস এর কাজ। তাহলে আমরা ইউএল ওএল দেখলাম, লিস্ট আইটেম দেখলাম, আচ্ছা টেবিলটা দেখলাম। এই টেবিলটা দেখানোর দরকার। আচ্ছা টেবিল ফর্ম ইনপুট, কয়টা বাজে, 12টা বাজে না, জিনিসটা দেখানোর দরকার আজকেই। আচ্ছা আমরা জাস্ট লাস্ট এই যে টেবিল জিনিসটা দেখি, ঠিক আছে। টেবিলটা একটা দেখি। এই টেবিলের লোকেশন আমরা কি এক্সেল শিট থেকে দিয়ে দিতে পারবো? না এটা এটা না, এভাবে দিতে পারবেন না, এটা আপনাকে ডিফল্ট ভাবে বসাইতে লাগবে। আচ্ছা এটা আমি সেভ করে আমি টেবিলটা অন্য একটা এইচটিএমএল ফাইলে করি, নতুন করে একটা ফাইল ক্রিয়েট করি, তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে যদি কেউ ইয়ে থাকে। আচ্ছা এটা হচ্ছে এইচটিএমএল, ঠিক আছে। এইচটিএমএল আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এখানে যাই আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করব, টেবল ডট এইচটিএমএল ডট টিএক্সটি আছে, এইচটিএমএল, ইয়েস। এখন এটাকে আমি ওপেন উইথ নোটপ্যাড প্লাস প্লাস। তাহলে নোটপ্যাড প্লাস প্লাসটা কিন্তু আপনাকে ইনস্টল করে নিতে লাগবে। আচ্ছা এটা আমি এখানে ইয়ে করলাম। এখন আমাকে ডক টাইপটা আমি লিখে রাখি, ডক টাইপ এইচটিএমএল, তারপরে এইচটিএমএল ট্যাগটা লিখবো, এইচটিএমএল ক্লোজ করলাম, সরি। আচ্ছা এখন এইচটিএমএল এর ভিতরে আমি হেড লিখবো, HEAD, হেড ওপেন করলাম, হেড ক্লোজ করলাম। হেডের ভিতরে আমি টাইটেলটা লিখবো, হেডের ভিতরে আমি টাইটেল লিখবো, আচ্ছা সরি, this HTML page contains a table slash table title, টাইটেল ক্লোজ। এখন হেড গেল আমার, এখন বডি, বডি লিখবো, বডি। আচ্ছা এই HTML এ কিন্তু আমরা সবকিছুই লোয়ার কেসে লেখা ট্রাই করব,
এক্সেপ্ট শুধু এই যে ডক টাইপটা, ঠিক আছে না? এইচটিএমএল এ কিন্তু ছোট হাতের অথবা বড় হাতের এটা ম্যাটার করে না, তবুও মানে গুড প্র্যাকটিসের জন্য আর কি, গুড প্র্যাকটিসের জন্য আমরা ছোট হাতের ইউজ করবো। হ্যাঁ, বডিটাকে ওপেন করলাম, বডিটা ক্লোজ করলাম। এখন বডি ট্যাগের ভিতরে আমরা আমাদের বাকি কাজটা লিখবো। তাহলে আমি টেবিলটা ওপেন করি, এটা আমাদের লাগবে না, HTML টার্গেট লাগবে না, অবজেক্ট ফিট লাগবে না, লিস্ট লাগবে না। আচ্ছা, এটা এখন কিছু নাই। এখন আমাদের টেবিলটা একটা আছে, টেবিলটা একটা আমি এখান থেকে দেখাই, এই যে টেবিলস আছে। এই জিনিসগুলো যেগুলো আমি আপনাদের দেখাচ্ছি, এই জিনিসগুলো আপনারা W3 স্কুল থেকে একটু বিস্তারিতভাবে দেখে নেবেন আর কি। আমি তো জাস্ট কম সময়ে বেসিক যেগুলো প্রয়োজন শুধু ওগুলো দেখাচ্ছি, কারণ এইটুকু সময় তো সবকিছু দেখানো সম্ভব না। ওই জন্য বাকি আপনারা এখান থেকে একটু এক্সট্রা ভাবে দেখে নেবেন আর কি, W3 স্কুল থেকে। তাহলে HTML টেবিলস, টেবিলস টেবিলটা কিরকম হয় এখানে কিছু একটা উদাহরণ দেওয়া আছে। যেমন এই যে এটা দেখেন, এটা ধরেন একটা টেবিল, এই যে কোম্পানি নেম, কন্ট্যাক্ট নেম, কান্ট্রি আছে এরকম। আরো এখানে এক্সাম্পল, আচ্ছা ওটাই একটা এক্সাম্পল। তো এই জিনিসটা আমরা কিভাবে করবো, এখানে একটু ডিফল্ট ভাবে একটু ডিজাইন করা আছে, ডিফল্ট ভাবে টেবিলটা এরকম হয় না। তো টেবিল লেখার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে টেবিল একটা ট্যাগ আছে, তারপর টিআর একটা ট্যাগ আছে। এই টিআর ট্যাগটা কি করে, এটা হচ্ছে টেবিল রো ডিফাইন করে। যেমন আমরা এখানে দেখি না, এটা একটা রো, ঠিক আছে না? আর এই এই জিনিসটা একটা কলাম, এটা একটা কলাম, এই তিনটা কলাম আছে, আর এগুলো হচ্ছে রো, ঠিক আছে না? তাহলে এই রোটা ডিফাইন করা হচ্ছে টিআর, আর ঠিক আছে এটা হচ্ছে টিআর। হ্যাঁ, আর টিএইচ ডিফাইন করা হচ্ছে শুধু এটা, এই যে মানে টিএইচ হচ্ছে টেবিল হেডিং, টিএইচ হচ্ছে টেবিল হেডিং, যেটা হচ্ছে টিএইচ দিয়ে আমরা এই যে এই হেডিংটাকে ডিফাইন করবো আর কি, টেবিলের হেডিংটা। আর টিডি হচ্ছে টেবিল ডাটা, অর্থাৎ আপনি এই যে টেবিল রোটা যে ক্রিয়েট করলেন, এই রো এর ভিতর যে ডাটাগুলো দিবেন, যেমন আমরা লিস্ট আইটেম দিলাম এলআই, এরকম টিআর হচ্ছে আপনার টেবিলের ডাটাগুলো এন্ট্রি করবো। তাহলে এখানে আমরা এটা একটু ইয়ে করে দেখি। এখানে জিনিসটা লক্ষ্য করেন, একটা আছে আপনার টেবিল ট্যাগ আছে, আর টিআর ট্যাগ কয়টা আছে দেখেন, টিআর ট্যাগ আছে একটা, দুইটা, তিনটা টিআর ট্যাগ আছে। তিনটা টিআর ট্যাগ আছে দেখে এখানে তিনটা কিন্তু রো হয়ে গেছে, একটা, দুইটা, তিনটা, তিনটা রো হয়ে গেছে, ঠিক আছে না? আর টেবিল যেহেতু তিনটা রো, আমাদের ডাটা টেবিল ডাটাও কিন্তু তিনটা করে লাগবে, একটা, দুইটা, তিনটা, ঠিক আছে না? আচ্ছা, এটা আমরা একটু লাইভ করি। এটা টেবিলটা কিন্তু একটু কমপ্লেক্স প্রথমে মনে হবে, এটা একটু বারবার প্র্যাকটিস করবেন, ঠিক আছে না? আচ্ছা, আমরা একটা টেবিল ট্যাগ লিখি, একটা, আচ্ছা সরি আমার ক্যাপস লক অন আছে। টেবিল ট্যাগটা ওপেন করলাম, সাথে টেবিল ট্যাগটা ক্লোজ করে দিলাম। এরই মাঝে আমি লিখবো টিআর। আমার ধরেন আমি 4টা টেবিল রো করতে চাচ্ছি, টিআরটা ওপেন করলাম। আমি আগে একটা লিখে রাখি, তারপর আমি ওগুলাকে জাস্ট কপি করব, ঠিক আছে না? টিআর স্ল্যাশ টিআর টেবিল রো, 4টার মধ্যে আমি 4টা, আমি ইনফরমেশনও 4টা রাখবো, ঠিক আছে না? টেবিল ডাটাও 4টা রাখবো। আচ্ছা, টিআর আর টেবিল ডাটা আমি 4টা রাখবো। টিডি, টিডি ওপেন করলাম, টিডি স্ল্যাশ ক্লোজ করলাম, আর টিডি ক্লোজ করলাম। এখানে আমি দিলাম ধরেন যে নেম, এটা টিডি ওপেন করলাম, টেবিল ডাটা, আচ্ছা টিআর টিডি, ঠিক আছে। এটাকে আমি কপি করলাম, পেস্ট করলাম, আচ্ছা 4টা হয়ে গেল। এটা ধরেন নেম, ইমেইল, আর নাম্বার, আর ধরেন যে অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেস। তো এখন আমি টেবিল রো একটা নিছি, এভাবে আমি 4টা রো নিব, একটা, দুইটা, তিনটা, 4টা হয়ে গেছে। এখন এটা যদি আমরা দেখতে চাই তাহলে এটা কিরকম হয়, আমরা এখানে দেখি, সেভ দিলাম আমি। তাহলে আমরা জিনিসটা লক্ষ্য করেন, আমরা কি লিখছি, আমরা মেইন শুধু একটা টেবিল ইয়ে লিখছি, একটা টেবিল ট্যাগ লিখছি, তার তার ভিতরে আমরা লিখছি টেবিল রো, রো এর ভিতরে আমরা টেবিল ডাটা লিখছি। আমরা এতগুলা না লিখে, আচ্ছা লিখছি যদি সমস্যা নেই, এতগুলা না লিখে শুধু একটা দিয়ে আগে দেখতে পারতাম, সমস্যা নেই, 4টা করে লিখছি। টেবিল রো 4টা, হ্যাঁ টিআর 4টা নিছি, এই যে টিআর, টিআর এভাবে করে 4টা টিআর নিছি, আবার 4টা টিডি নিছি, প্রত্যেকটার ভিতর 4টা করে। এখন আমি এটা রিফ্রেশ দিই, তাহলে আমার জিনিসটা এরকম চলে আসছে দেখেন। এইটাতে কিন্তু এখনো এই যে লাইনগুলো আসেনি। তো লাইনগুলোর জন্য আমরা একটা কাজ করতে পারি, এটা যদি আমি, লাইনগুলো তো আসার কথা ছিল,
লাইনগুলো আচ্ছা আচ্ছা, লাইনগুলো এভাবে আসবে না, লাইনগুলোর জন্য একটু স্টাইল করতে লাগবে। আচ্ছা, লাইনগুলোর জন্য আমাদের বর্ডার দিতে লাগবে। আচ্ছা, সমস্যা নেই, এটা আমরা এভাবে বর্ডারটা দিয়ে দিতে পারি। ধরেন টেবিল স্টাইল, এগুলো কিন্তু আমরা সামনে দেখবো, স্টাইলটা আমরা সামনে ধরেন সামনের ক্লাসে দেখবো, সমস্যা নেই। স্টাইল দিয়ে উম, এটা হচ্ছে কি বর্ডার, এই জিনিসটাকে বর্ডার বলে। এই যে দেখেন যে এই যে সাইডে একটা জিনিস আছে না, এটাকে বর্ডার বলে, ঠিক আছে না? তাহলে বর্ডার ধরেন 1 পিক্সেল দিলাম, 1 পিক্সেল শুধু দিলাম, তাহলে কি হয় দেখি। আচ্ছা, 1 পিক্সেল সলিড ব্ল্যাক, এই জিনিসটা আমি সামনে এক্সপ্লেন করবো, সমস্যা নেই, আপাতত এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, এটা আমি সামনে এক্সপ্লেন করবো। তাহলে এটা আমি কি করলাম, শুধু টেবিল যেটা, এই টেবিলটাকে আমি বর্ডার দিলাম। আমি চাচ্ছি যে শুধু এই টিআর গুলাকেও সেম ভাবে স্টাইল হবে আর কি। তো এটা আমার প্রত্যেকটাকে করার থেকে আমি চাইলে এইভাবে করতে পারতাম। ধরেন আমি স্টাইলটাকে কপি করলাম, এখন প্রত্যেকটা টিআরে আমি যাই এই স্টাইলটাকে পেস্ট করতে পারতাম। ধরেন এটাই করলাম, আরো ওয়ে আছে এটাকে করার। এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। ইজিয়েস্ট ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে কি ইজিয়েস্ট হইলেও এটা হচ্ছে মানে বেশি কোড লিখতে হলো না আপনাকে 4টা। তো এই জিনিসটা আমরা একবারে করতে পারতাম, আমি একটু ওইটা দেখাই। আচ্ছা, আমি টেবিলেও এটা লিখবো না, আমি কি করবো, হেডের ভিতর আমি একটা স্টাইল ট্যাগ লিখবো। এটা আমি গত না সরি আগামী ক্লাসে দেখাবো, এটা এখন অত মাথা ঘামানোর কিছু নেই। হ্যাঁ, হেডের ভিতরে এটা হচ্ছে স্টাইল, আমি একটা ট্যাগ লিখলাম, এটা আমি সামনের ক্লাসে বিস্তারিতভাবে বুঝাই দেবো। ক্লোজ করলাম। আর এখানে আমি ধরেন আমি ধরবো যে টেবল সরি টেবল কমা টিআর টিডি, বর্ডার 1 পিক্সেল সলিড। আমি এই কোডগুলো আপনাদের দেওয়া ট্রাই করবো, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন, এখন কিন্তু আমার ইয়েটা চলে আসছে। আমি যদি এমন করতাম, ধরেন এখানে টিডিটা বাদ দিলাম, টেবিল ডাটার আমার ইয়ের দরকার নেই, সেই ক্ষেত্রে জিনিসটা আমার এরকম হবে। আচ্ছা, টেবিল ডাটারই দরকার আছে, টিআর এর দরকার নেই, টিডি। আচ্ছা, তাও ডবল হচ্ছে তো। আচ্ছা থাক, সমস্যা নেই, এটার আমরা ইয়ে করতে পারবো। এটা একটা সহজ ওয়ে হচ্ছে কি, বর্ডার কলাপস একটা মনে হয় কিছু আছে, বর্ডার কল, আচ্ছা বর্ডার কলাপস, আচ্ছা এটা কি জন্য ছিল, এটা আমার এখন সেট করে নিয়ে maybe। সেভ, আচ্ছা সেভ করে নি না, না সেভ করছিলাম। আচ্ছা থাক, এটা আমরা সামনের ক্লাসে দেখবো, সমস্যা নেই। তো যেটা আমরা দেখতেছিলাম, টেবিলটা আমরা দেখতেছিলাম, তাহলে টেবিলটা কিরকম হলো, আমরা একটা টেবিল ট্যাগ লিখলাম। ধরেন এই যে পুরা যে ইয়েটা আছে, এই যে ধরেন উপরের সম্পূর্ণটা, এটা হচ্ছে একটা ধরেন টেবিল ট্যাগ, ঠিক আছে। আর এই যে প্রত্যেকটা আছে, এটা হচ্ছে আপনার এক একটা টেবিল ডাটা, এই যে ডাটা টেবিল ডাটা, এটাও একটা টেবিল ডাটা। কিন্তু এই যে সম্পূর্ণ এটা একটা টেবিল রো, তারপরে নিচেটাও একটা টেবিল রো, এভাবে করে 4টা টেবিল রো আছে। আর প্রত্যেকটা রোতে একটা 4টা করে আমাদের ডাটা আছে। এখন এটা হচ্ছে টিডি, আর এটাকে আমার করতে হবে টিএইচ, ঠিক আছে না? কারণ এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে টেবিলের হেডিং থাকবে আর কি। তাহলে আমাদের টিআর এর প্রথম যেই টিআরটা থাকবে টেবিল রোটা, সেই প্রথম টেবিল রোটার আমরা যেই টিডি গুলো থাকবে টেবিল ডাটা, ওইটাকে আমরা টিএইচ বলতে টেবিল হেডিং বোঝায় আর কি, টেবিল হেডিং। আচ্ছা, টেবিল হেডিং এর ক্ষেত্রে আমি যদি সেভ করি, তাহলে আপনারা লক্ষ্য করবেন যে এই জিনিসটা আমার কি বোল্ড হয়ে গেছে আর কি। এখানে আমি টিএইচটাকেও ইনক্লুড করে দিতে পারি, তাহলে টিএইচ কিন্তু আমাদের বোল্ড হয়ে গেছে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখন এগুলো আমরা চেঞ্জ করতে পারি। ধরেন এখানে সাকিব, আর ইমেল একটা থাকলো, এটা ধরেন আমার নামটাই দিলাম। তারপর এখানে ধরেন দিলাম যে সুজিত, আর এটা ধরেন, আচ্ছা তাহলে জিনিসগুলো এরকম হয়ে গেল। এই যে দেখেন আচ্ছা সরি নেমটা আমার, আমি টিএচই দিয়ে দিয়েছি, টিএচই নেমটা দিয়েছি, টিএচই নেমটা হবে না, নেমটা হবে আমার এই যে কোথায়, বাদ বাকি 3টা। হ্যাঁ বাদ বাকি 3টাতে হবে, সরি। আচ্ছা, এই যে দেখেন সাকিব, ফয়সাল আর সজীব, এখানে 3টা নাম আছে। এখন আপনি এভাবে সেম ভাবে ইমেলটা চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করতে হুম, পারে। এভাবে চেঞ্জ করতে হবে।
তাহলে টেবিলটা কিন্তু আমরা এভাবে সহজেই লিখতে পারবো। এই জিনিসটা আপনারা বারবার ট্রাই করবেন টেবিলটা। এটাতে কিন্তু অনেক কনফিউশন আসবে, আমি বলে দিলাম। আপনারা এখানে দেখলে হয়তোবা সহজ মনে হতে পারে, কিন্তু যখন আপনি লিখবেন নিজে তখন অনেক কনফিউজ মনে হবে। তো কনফিউজের ক্ষেত্রে আপনি জাস্ট এখানে আসবেন, এইচটিএমএল আমাদের ডাব্লিউসি স্কুল থেকে এখানে আসে জিনিসগুলো একটু দেখে নেবেন, তাহলে আপনার ইয়ে হয়ে যাবে। 2-4 বার লিখলে এটা আর তেমন কিছু না, টেবিল সহজ। তারপর আমরা যেটা দেখতেছিলাম, তারপর টিআর তো তাহলে আমরা দেখলাম সেটা হচ্ছে কি করে, টেবিলের রোটা ডিফাইন করে। আর টিএইচ হচ্ছে টেবিলের হেডিংটা, যেটা হচ্ছে আমাদের এটা। আচ্ছা, তারপর টিডি হচ্ছে আমাদের প্রত্যেকটাই এগুলাকে টেবিল ডাটা বলে। ঠিক আছে, টেবিল ডাটা দেখলাম। আর হ্যাঁ, আপাতত এটাই থাক সামনে। আপাতত এটাই থাক, সামনে আমরা দেখবো বাকিগুলা। আচ্ছা, তাহলে আপনার হোমওয়ার্ক যেটা থাকবে, আমি এই লিঙ্কগুলা কিন্তু আমি দিয়ে দিব প্রত্যেকটাই। ধরেন ডাব্লিউসি স্কুলটাও আমি দিয়ে দিই, ডাব্লিউসি স্কুলটার লিঙ্কগুলো দিয়ে দিলাম, গ্রুপে দিয়ে দিব আর কি। আচ্ছা, আপনারা এখানে জিনিসটা লক্ষ্য করেন যে আপনারা জিনিসগুলো কোথায় খুঁজে পাবেন। ধরেন আপনি ডাব্লিউসি স্কুলসে আসলেন, এটা হচ্ছে ডাব্লিউসি স্কুলসের ওয়েবসাইট, ঠিক আছে? সবাই একটু লক্ষ্য করেন, ডাব্লিউসি স্কুলসের ওয়েবসাইট, তারপর এখানে এইচটিএমএল আছে। এই এইচটিএমএল এখানে আপনি সব টপিকগুলো পাবেন। আপনি ধরেন এই যে এডিটর, বেসিক, এলিমেন্টস, অ্যাট্রিবিউট, হেডিং আছে আপনার, এই যে প্যারাগ্রাফ আছে, স্টাইল আছে। তারপর এখানে আপনার একটু নিচে গেলে আপনি পাবেন যে আপনার টেবিল যেটা আছে, এই যে টেবিল আছে, লিস্ট আছে, সব জিনিসগুলো কিন্তু এখানে পাবেন। তো আমি এই লিঙ্কটা দিয়ে রাখছি ডাব্লিউসি স্কুলের। আর এই যে মোস্ট কমনলি ইউজড যে ট্যাগগুলো, এই লিঙ্কটা দিয়ে রাখছি, এই জিনিসগুলো দেখবেন। তাহলে আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনার এই যে এখানে আমরা যেই ট্যাগগুলো ইউজ করলাম, সেই ট্যাগগুলো আপনারা নোটপ্যাড হোক অথবা অন্য কোথাও ডক, কোনো ডকে হোক অথবা যে কোনোখানে আপনারা লিখবেন। প্রথমে ট্যাগটা লিখবেন। আমি একটা উদাহরণ দিই। ধরেন আপনারা একটা ডকুমেন্ট, আচ্ছা আমি ডকে দেখাই আপনাদের, ঠিক আছে? আচ্ছা, আমি একটা ডক ওপেন করলাম, 3G। আচ্ছা, নোটপ্যাড প্লাস প্লাসে কি মানে, এটা যেহেতু আমরা টেক্সট হিসেবে ইউজ করছি আর কি, মানে আপনারা প্র্যাকটিস তো করবেন অবশ্যই নোটপ্যাডসে। আমি এটা একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা একটু দেখে নেন। এটা হচ্ছে আপনার হোমওয়ার্কটা কি থাকবে, আপনার প্রত্যেকটা ট্যাগ যেগুলো আমরা ইয়ে করলাম, প্রত্যেকটা ট্যাগ লিখবেন। ধরেন আমি এইভাবে লিখলাম যে এইচটিএমএল একটা ট্যাগ। এইচটিএমএল ট্যাগটা আপনি লিখলেন, ইকুয়াল দিয়ে আপনি এই এইচটিএমএল ট্যাগের মানে কাজটা লিখবেন, যে এইচটিএমএল ট্যাগটা আসলে কি করে, বাংলা হোক ইংলিশে হোক, যে ইট ইজ দ্য রুট ট্যাগ অফ এইচটিএমএল পেজ। ঠিক আছে, এভাবে আপনারা কাজটা লিখবেন। এভাবে প্রত্যেকটা ট্যাগ আমরা যেগুলো যতগুলো কাজ করছি এগুলা, আবার যখন এগুলো লিখবেন সাথে সাথে আপনারা একটা এইচটিএমএল পেজে ওইটাকে আবার প্র্যাকটিস করবেন। সো দুইটাই আমি দেখবো। ধরেন আপনার এই যে যেটা আপনি লিখছেন এটাও ধরেন আমি দেখতে চাবো, আবার আপনি যেখানে প্র্যাকটিস করছেন এটাও দেখতে চাবো। সাথে আপনারা আলাদা আলাদা ভাবে টেবিলটা একটু প্র্যাকটিস করবেন, ইমেজটা প্র্যাকটিস করবেন। এক কথা আমরা যেগুলো দেখলাম প্রত্যেকটা আপনারা 2-4 বার করে প্র্যাকটিস করবেন মিনিমাম। সময় কিন্তু বেশি লাগার কথা না, এগুলো তেমন কিছু না, সময় আর বেশি লাগবে না। সো আপনারা প্রত্যেকটা জিনিস ট্রাই করবেন আর কি। এটা ধরেন আপনাদের হোমওয়ার্ক। আমাদেরকে এটাও শেয়ার করে দিন। হ্যাঁ, এটাও আমি এই ফাইলগুলো আমি শেয়ার করে দেবো, সবগুলো আমি শেয়ার করে দেবো। হুম, কিরকম মেইল দিবেন না গ্রুপে? হ্যাঁ রেকর্ড থাকবে। মেইল দিবেন না গ্রুপে? আমি মেইল অথবা গ্রুপ, আচ্ছা এটা গ্রুপে দিয়ে দেবো। আর গ্রুপে আমি সবাইকে জয়েন করানোর খুব চেষ্টা করবো তাড়াতাড়ি, যেন আপনারা সবাই গ্রুপে, কারণ মেসেঞ্জারটা হচ্ছে খুব তাড়াতাড়ি কমিউনিকেশন করা যায় মেইলের থেকে, সবাই তো মেইলে ইউজ টু না। হুম, তাহলে আমি এই সবগুলাই আমি ধরেন কোনো লিঙ্কে অথবা কোথাও দিয়ে দিব, যেন আপনারা সহজে দেখতে পারেন। আচ্ছা।